মিস তুর্না, আপনি কি ঘড়ি দেখতে জানেন না নাকি আপনার ঘড়ির কাঁটা উল্টো দিকে চলে? স্যার আসলে রাস্তায় জ্যাম ছিল তাই একটু দেরি হয়ে গেছে। জ্যাম রাস্তায় ছিল নাকি আপনার মস্তিষ্কে? ক্লাসের সময় 10টা, এখন 10টা বেজে 5 মিনিট। আমার ক্লাসে 1 মিনিট দেরি করা মানে পুরো ক্লাসের মনোযোগ নষ্ট করা। স্যার প্লিজ আজকের মতো মাফ করে দিন, আমি তো মাত্র 5 মিনিট পরেই এসেছি। মাত্র 5 মিনিট? সময়ের মূল্য আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। গেট আউট। স্যার আমি এত দূর থেকে কষ্ট করে এলাম, ক্লাসটা করতে দিন প্লিজ। আমি কি আপনাকে ভেতরে আসার অনুমতি দিয়েছি? আমার পারমিশন ছাড়া আপনি ক্লাসের চৌকাঠ মারাবেন না। বেরিয়ে যান এখনই। আহিয়ানের গলার স্বর খুব বেশি উঁচুতে না উঠলেও তার কণ্ঠে এমন এক আদেশের সুর ছিল যা অপেক্ষা করার সাধ্য কারণ নেই। পুরো ক্লাস পিন পতন নীরবতা। তুর্না দরজার ফ্রেমে হাত রেখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার ফর্সা গাল দুটো অপমানে আর দৌড়ে আসার পরিশ্রমে রক্তিম হয়ে উঠেছে। বড় বড় মায়াবী চোখ দুটোতে পানি টলমল করছে, যেন এখনই বাঁধ ভেঙে কান্না বেরিয়ে আসবে। আহিয়ান সেদিকে ভ্রুক্ষেপ করল না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের হাতের মার্কারটি খুলে হোয়াইট বোর্ডের দিকে ঘুরে দাঁড়ালো। তুর্না নিজের ওড়নাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। প্রায় 100 জন ছাত্রছাত্রীর সামনে এমন অপমান আর সহ্য হলো না। সে আর কোনো কথা না বলে মাথা নিচু করে ক্লাস থেকে বেরিয়ে গেল। তার দ্রুত পায়ের আওয়াজ করিডোরে প্রতিধ্বনিত হতে লাগলো। আহিয়ান একবারের জন্য পেছন ফিরে তাকালো না, যেন তুর্নার অস্তিত্ব তার কাছে কোনো গুরুত্বই বহন করে না। রাক্ষস একটা আস্ত জল্লাদ, আল্লাহ এই লোকের বিচার করবে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে নিজের ক্ষোভ প্রকাশ করতে লাগলো তুর্না। তার ইচ্ছে করছিল হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিতে। ডিপার্টমেন্টের করিডোরটা বেশ লম্বা, দুপাশে বড় বড় পিলার। তুর্না হাঁটতে হাঁটতে চোখের কোণটা মুছে নিল। এই কলেজে সে ভর্তি হওয়ার পর থেকে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। সবাই তাকে আদর করে, স্নেহ করে, কিন্তু এই নতুন টিচার আসার পর থেকে তার জীবনটা যেন নরক হয়ে গেছে। সিঁড়ির কাছে আসতে দেখা হলো ডিপার্টমেন্টের পিয়ন করিম চাচার সাথে। করিম চাচা হাতে এক গাদা ফাইল নিয়ে উপরে উঠেছিল। তুর্নার থমথমে মুখ দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। কি গো মামুনি, ক্লাস থেকে বের হইয়া আইলা যে? শরীর খারাপ? শরীর না চাচা, মন খারাপ। ওই নতুন স্যারটা মানুষ না, সামান্য দেরি হওয়ার জন্য আমাকে বের করে দিল। আইয়ান স্যারের কথা কইতাছ? উনি তো একটু কড়া দাঁতের মানুষ, নিয়ম কানুন খুব মাইনা চলেন। তুমি মন খারাপ কইরো না, যাও ক্যান্টিনে গিয়া ঠান্ডা কিছু খাও। তুর্না আর কথা বাড়ালো না, সে হনহন করে নিচে নেমে গেল। কলেজের বিশাল মাঠ পেরিয়ে ক্যান্টিন। দুপুরে কড়া রোদ এখন মাথার উপর। রোদের তাপে তুর্নার মেজাজ আরও বিগড়ে গেল। ক্যান্টিনে ঢুকে সে তাদের নির্দিষ্ট কর্নারের টেবিলটাতে গিয়ে ধপাস করে বসল। ব্যাগটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে সে 2 হাতে মুখ ঢাকলো। অপমানটা কিছুতেই সে মেনে নিতে পারছে না। ক্লাসের এই সানিয়া মেয়েটা নিশ্চয়ই খুব খুশি হয়েছে। তুর্নাকে বের করে দেওয়ার সময় সানিয়ার ঠোঁটের কোণে বাঁকা হাসিটা তুর্নার নজর এড়ায়নি। কিছুক্ষণ একা বসে থাকার পর ক্যান্টিনে হইচই শোনা গেল। তুর্নার বন্ধু নেহাল, রকি আর শিখা ক্লাস শেষ করে ক্যান্টিনে ঢুকেছে। তুর্নাকে ওভাবে বসে থাকতে দেখে তারা দ্রুত পায়ে এগিয়ে এলো। কি রে ত্রিনা, তুই এখানে একা বসে আছিস? আমরা তো তোকে ক্লাসের বাইরে আর খুঁজেই পেলাম না। আরে বাদ দে তো, ওই আইহান ব্যাটা তো কাউকেই ছাড় দেয় না। আজ আমাকেও পড়া ধরেছিল। আমি একটু তোতলালাম বলে কি বললো জানিস? বললো আমি উচিত নার্সারিতে ভর্তি হওয়া। কিন্তু বাদ যাই বলিস, স্যারের পার্সোনালিটি আছে। দেখিস না মেয়েরা কিভাবে স্যারের দিকে তাকিয়ে থাকে, মনে হয় যেন গেলতেছে। আজকেও তোকে বের করে দেওয়ার পর সানিয়া ফিসফিস করে বলছিল, রুলস ইজ রুলস। আমার তো ইচ্ছে করছিল ওর চুলে চুইনগাম লাগিয়ে দিই। তুই থামবি রকি? ওই খাচ্চরটার আবার পার্সোনালিটি। দেখিস একদিন আমি ওর গাড়ির চাকা পাংচার করে দেব, তখন বুঝবে ঠেলা। আমাকে অপমান? আমি তুর্না, আমাকে চেনে না ও। বাসায় তো সবাই আমাকে মাথায় তুলে রাখে, আর এখানে এই লোকটা আমাকে পিচ্চি মনে করে ধমকাচ্ছে। তুর্নার রাগ যেন কিছুতেই কমছে না। সে টেবিলের উপর রাখা পানির বোতলটা নিয়ে
এক নিঃশ্বাসে অর্ধেক পানি খেয়ে ফেলল। বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। তুর্না দেখতে অনেকটা পুতুলের মতো, গায়ের রং দুধে আলতা, মায়াবী চেহারা। তার উচ্চতা খুব বেশি নয়, মেরে কেটে 5 ফুট 3, কিন্তু তার তেজ 5 ফুট 10 ইঞ্চির মানুষের চেয়েও বেশি। বন্ধুরা তাকে আদর করে পিচ্চি ডাকে, কিন্তু তুর্না এই নামটা শুনলেই রেগে যায়। অনেক ম্যাচিওর মনে করে, যদিও তার কর্মকাণ্ডে তার ছাপ কমই পাওয়া যায়। বাদ দে তো এসব। শোন, আজ কিন্তু বিকেলে আমাদের প্ল্যান আছে, তুই আসবি তো? না, আমার মুড নেই, আমি বাসায় যাব না। মা ফোন দিয়েছিল বাসায় নাকি মেহমান আসবে, আমার একদম ভালো লাগছে না। কি রে, তোর বিয়ের সম্বন্ধ নাকি? দেখিস আবার কোনো বুড়ো পাথর ধরে নিয়ে আসে আঙ্কেল। নিহালের কথায় সবাই হেসে উঠল, কিন্তু তুর্না হাসল না। সে গম্ভীর মুখে বসে রইল। তার মনের ভেতর এখনো আহিয়ানের দিয়ে অপমানের জ্বালা দাউ দাউ করে জ্বলছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই অপমানের শোধ সে নেবেই, কিন্তু কিভাবে নেবে সেটা তার জানা নেই। দুপুর গড়িয়ে বিকেল হলো। তুর্না বাড়ি ফিরল বিধ্বস্ত অবস্থায়। গুলশানে তাদের ডুপ্লেক্স বাড়িটা বেশ সুন্দর। সামনে ছোট একটা বাগান আছে, যেখানে নানা রঙের ফুলের গাছ। গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান সালাম দিল, কিন্তু তুর্না সেদিকে তাকালো না। সে সোজা লিফট দিয়ে দোতলায় উঠে গেল। বসা করে ঢুকতেই দেখলো এলাহি কারবার। বাড়ির কাজের লোকেরা সব দৌড়াদৌড়ি করছে। রান্নাঘর থেকে পোলাও আর মাংসের কড়া গন্ধ আসছে। সোফায় বসে তুর্নার বড় ভাই তুর্য আর ভাবি মিথিলা খুব গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করছে। ওই তো আমাদের মহারানী চলে এসেছে। কিরে, মুখটা এমন হাড়িপনা কেন? কলেজে কেউ কিছু বলেছে? আর বলো না ভাবি, আজ দিনটাই খারাপ, আমার খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধা তো পাবেই, সারাদিন টোটো করে ঘুরলে ক্ষুধা পাবে না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, মা তোর জন্য অপেক্ষা করছে। কেন, আজ কি বিশেষ কোনো দিন? আরে বাবা, আজ তো সেই স্পেশাল মেহমানরা আসছে। তোর মনে নেই? বাবা সেই ছোটবেলার বন্ধু মাহতাব আঙ্কেল, ওনারা আজ ডিনারে আসবেন। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, মা বলেছে তোকে নীল শাড়িটা পরতে। আমি শাড়ি পরবো না, শাড়ি পরলে আমি হাঁটতে পারি না, আর মেহমানদের সামনে সেজেগুজে বসে থাকা আমার কাজ না। তুর্না গাল ফুলিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। মিথিলা হেসে তুর্যর দিকে তাকালো। তুর্না তাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য, তাই তার আবদার আর জেদ সবাই একটু প্রশ্রয় দেয়। কিন্তু আজ আজহার সাহেব মানে তুর্নার বাবা খুব কড়া নির্দেশ দিয়ে গেছেন। মাহতাব চৌধুরী তার খুব কাছের বন্ধু, অনেক বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছেন। তাদের আপ্যায়নে কোনো ত্রুটি তিনি সহ্য করবেন না। নিজের ঘরে ঢুকে তুর্না ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলল। এসিটা অন করে সে শাওয়ার দিতে বাথরুমে ঢুকলো। ঠান্ডা পানি গায়ে লাগাতেই তার উত্তেজনা একটু কমলো, কিন্তু আহিয়ানের চেহারাটা বারবার তার মনে ভেসে উঠতে লাগলো। লোকটার চোখগুলো খুব ধারালো, চশমার ফাঁক দিয়ে যখন তাকায় মনে হয় যেন মনের ভেতরটা স্ক্যান করে ফেলছে। তুর্না মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা দূর করার চেষ্টা করলো। সন্ধ্যা 7টা। ড্রয়িং রুমে মেহমানদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তুর্না অনিচ্ছা সত্ত্বেও মিথিলা জোড়াজুড়িতে নীল জর্জেটের শাড়িটা পরেছে। চুলগুলো ব্লো ড্রাই করে ছেড়ে রেখেছে, কানে ছোট পাথরের দুল। হালকা মেকআপে তুর্নাকে আজ অপার্থিব সুন্দর লাগছে। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। তার বুকটা ধুকপুক করছে। অপরিচিত মানুষের সামনে যেতে তার সবসময় অস্বস্তি লাগে। ড্রয়িং রুমে ঢুকতে দেখলো সোফায় বয়স্ক এক দম্পতি বসে আছেন। তাদের সাথে বাবার বয়সী একজন ভদ্রলোক, আর পাশের সোফায় পেছন ফিরে বসে আছে এক যুবক, যার পরনে নেভি ব্লু কালারের পাঞ্জাবি। যুবকটি ফোনে কিছু একটা দেখছে। আরে এসো এসো তুর্না, মাহতাব, এই দেখো আমার ছোট মেয়ে তুর্না, আমি যার কথা বলছিলাম। মা, ওনাদের সালাম করো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, মাশাল্লাহ, আজহার ভাই, আপনার মেয়ে তো পরীর মতো সুন্দর। কাছে এসো মা, বসো আমার পাশে। তুর্না লাজুক হেসে সালমা চৌধুরীর পাশে বসলো। সালমা চৌধুরী পরম স্নেহে তুর্নার মাথায় হাত বুলিয়ে দিলেন। ভদ্রমহিলাকে দেখে খুব অমায়িক মনে হলো। তুর্নার মনে হলো এই আন্টিটা বেশ ভালো, কিন্তু তার চোখ বারবার পাশের সোফায় বসে থাকা যুবকটির দিকে যাচ্ছে। তার পেছনে ভঙ্গিটা কেমন যেন চেনা চেনা লাগছে। আহিয়ান, ফোনটা রাখো বাবা, আজহার আঙ্কেলের সাথে কথা বলো। আর এই দেখো ওর মেয়ে। জি বাবা। যুবকটি ফোন পকেটে রেখে মুখ তুলে তাকালো।
আর ঠিক সেই মুহূর্তে তূর্ণার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। এই মুখটা তার চেনা, খুব চেনা। সে তীক্ষ্ণ চোখ, সে চশমা, সে গম্ভীর চাহনি। এ তো আর কেউ নয়, এ তো তাদের ডিপার্টমেন্টের জমদূত আহিয়ান স্যার। সকালে যে লোকটা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছিল, সে এখন তাদের ড্রয়িং রুমে বসে আছে। তূর্ণার হাত পা ঠান্ডা হয়ে এলো। সে দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু আহিয়ানের দৃষ্টি এড়াতে পারল না। আহিয়ানও তূর্ণাকে দেখে মুহূর্তের জন্য চমকে উঠল। তার চোখে সে ভাবলেশীন চাহনিতে সামান্য বিশ্বরেখা ফুটে উঠল। সে হয়তো আশা করেনি ক্লাসের সেই বেয়াদব মেয়েটা আজহার আঙ্কেলের মেয়ে হবে, তবে পরক্ষণেই সে নিজেকে সামনে নিল। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল, যা কেবল তূর্ণই লক্ষ্য করল। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। এটা কি স্বপ্ন? এই রাক্ষসটা আমাদের বাসায় কেন? তোর না, তুই বিড়বিড় করে কি বলছিস? শরীর খারাপ লাগছে? না ভাবি, কিছু না, মানে উনি। তূর্ণা, তুমি হয়তো জানো না, আহিয়ান কিন্তু তোমার ইউনিভার্সিটিতেই জয়েন করেছে। ও ফিজিক্সের টিচার। মাহাতাপের ছেলে বলে বলছি না, হীরা ছেলে একটা। অক্সফোর্ড থেকে পিএইচডি করে এসেছে, খুব ব্রিলিয়ান্ট। জি বাবা, আমি জানি, স্যার আমাদের ক্লাস নেন। ও মা, তাই? কি কাকতালীয় ব্যাপার। আহিয়ান, তুই তো বলিসনি তূর্ণা তোর স্টুডেন্ট। আসলে মা, ক্লাসে এত স্টুডেন্ট থাকে যে আলাদা করে খেয়াল করা হয় না। তবে আজ মিস তূর্ণাকে বিশেষভাবে খেয়াল করেছিলাম। উনি ক্লাসে আসতে একটু বেশি পছন্দ করেন, মানে সময়ের প্রতি ওনার খুব অগাধ শ্রদ্ধা, তাই সময় নিয়ে আসেন। আহিয়ানের কথাগুলো শুনতে খুব ভদ্র শোনালেও তূর্ণা ঠিকই বুঝলো খোঁচাটা কোথায়। অপমানে তার কান গরম হয়ে গেল। সবার সামনে এভাবে ইনডাইরেক্টলি অপমান করাটা তার গায়ে লাগলো, কিন্তু সে কিছুই বলতে পারল না, শুধু মাটির দিকে তাকিয়ে নখ খুঁড়তে লাগলো। সালমা চৌধুরী ছেলের কথায় হেসে উঠলেন। তিনি হয়তো ব্যঙ্গটা ধরতেই পারলেন না। খাবার টেবিলে পরিবেশ বেশ জমে উঠল। পোলাও, রোস্ট, রেজালা, চিংড়ি মালাইকারি, টেবিল ভর্তি খাবার। আজহার সাহেব আর মাহতাব সাহেব পুরনো দিনের স্মৃতিচারণ করছেন। তুর্য আর আহিয়ান দেশের অর্থনীতি নিয়ে কথা বলছে। তূর্ণা চুপচাপ নিজের প্লেটে খাবার নাড়াচাড়া করছে। তার একদমই ক্ষুধা নেই। তার মনে হচ্ছে সে একটা খাঁচার ভেতর আটকে পড়েছে, আর সামনে বসে আছে শিকারি বাঘ। আহিয়ান খাওয়ার ফাঁকে ফাঁকে তূর্ণার দিকে তাকাচ্ছে। তার দৃষ্টিতে এক ধরনের কৌতূহল খেলা করছে। আইহান বাবা, তুমি আরেকটু রোজ নাও, লজ্জা করো না, তুমি তো একদমই খাচ্ছ না। আন্টি, আমি একদম ফুল। রান্নাটা অসাধারণ হয়েছে। আমার মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আজকের ডেজার্টটা কিন্তু তন্নার হাতে বানানো, ও পুডিং খুব ভালো বানাই। মিথিলার এই ডাহা মিথ্যা কথাটা শুনে তূর্ণার গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম হলো। সে কাশি দিতে শুরু করলো। তুর্য তাড়াতাড়ি তার গ্লাস এগিয়ে দিল। তূর্ণা জীবনেও রান্নাঘরে ঢুকে পানি গরম করেনি, পুডিং তো দূরের কথা। মিথিলা ভাবি নিশ্চয়ই আহিয়ানকে ইমপ্রেস করার জন্য মিথ্যাটা বলল। তূর্ণা ভয়ে ভয়ে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান জলের গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিল। তার চোখে সেই শয়তানি হাসি। তাই নাকি? ক্লাসে দেরি করে আসা ছাড়া মিস তূর্ণা যে অন্য কোনো কাজ পারেন সেটা জানা ছিল না। পুডিংটা আসলেই ভালো হয়েছে, নট ব্যাড। মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। এদিকে তূর্ণা দাঁতে দাঁত চেপে ধন্যবাদ দিল। তার মনে হলো হাতের চামচটা দিয়ে আহিয়ানের চশমাটা ভেঙে দেয়। খাওয়া দাওয়া শেষে সবাই আবার ড্রয়িং রুমে এসে বসলো। কফি পরিবেশন করা হলো। তখন আজহার সাহেব একটা প্রস্তাব তুললেন, যা তূর্ণার জন্য ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আচ্ছা আহিয়ান, একটা কথা বলছিলাম। তূর্ণার তো সামনে সেমিস্টার ফাইনাল। মেয়েটা ফিজিক্সে একটু কাঁচা। ওর রেজাল্ট নিয়ে আমি খুব টেনশনে আছি। তুমি যদি একটু সময় করে ওকে গাইড করতে পারতে, খুব উপকার হতো। আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, কিন্তু ঘরের মেয়ে হিসেবে যদি একটু দেখতে। বাবা, না না, স্যারের অনেক কাজ, স্যার সময় পাবেন না। আমার তো প্রাইভেট টিউটর আছেই, আবার স্যারকে বিরক্ত করার কি দরকার? আঙ্কেল যখন বলছেন তখন তো না করতে পারি না। তবে আমার একটা শর্ত আছে। পড়ার সময় আমি টিচার আর ও স্টুডেন্ট। সেখানে কোনো পারিবারিক খাতির চলবে না, আর ফাঁকিবাজি আমি একদম সহ্য করি না। আমার
স্টুডেন্টকে আমার নিয়মেই চলতে হবে। একদম ঠিক। আহিয়ান পড়ার ব্যাপারে খুব সিরিয়াস। তৃণা মা, তুমি চিন্তা করো না। আহিয়ানের কাছে পড়লে তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। ও তোমাকে একদম ঠিক করে দেবে। তরুণার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একে তো ক্লাসে এই লোকের ধমক খেতে হয়, এখন বাড়িতেও। তার মানে তার স্বাধীনতা শেষ, তার আড্ডা ঘোরাঘুরি সব লাটে উঠবে। সে অসহায় চোখে ভাইয়ার ভাবির দিকে তাকালো, কিন্তু তারাও হাসি মুখে সম্মতি জানাচ্ছে। আহিয়ান সোফায় হেলান দিয়ে চশমাটা ঠিক করে তরুণার দিকে তাকালো। তার চোখে সেই চোনা কৌতুক আর গাম্ভীর্যের অদ্ভুত মিশ্রণ, যেন সে বলছে এবার কোথায় পালাবে পিচ্ছি। রাতের বেলা মেহমানরা চলে যাওয়ার পর তরুণা নিজের ঘরে এসে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। তার রাগ বাবার ওপর, মায়ের ওপর, আর সবচেয়ে বেশি এই আহিয়ান স্যারের ওপর। সে বালিশে ঘুষি মারল কয়েকবার। কিরে, শুয়ে পড়লি যে? আইয়ান ভাইয়া কিন্তু দেখতে মাশাল্লাহ তোর সাথে বেশ মানাবে, হিরোর মতো দেখতে, আবার কি স্মার্ট। ভাবি তুমি প্লিজ যাও তো। মানাবে মানে? লোকটা একটা আস্ত জল্লাদ, তুমি জানো না আজ ক্লাসে আমাকে কি অপমানটাই না করেছে। এখন আবার বাসায় এসেও মাস্টারি করবে। আমার লাইফটা হেল হয়ে গেল। আমি ওনার কাছে পড়বো না, কালকেই বাবাকে না করে দেব। আরে বোকা, টিচাররা একটু কড়া হতেই হয়। তুই যদি ঠিকঠাক পড়াশোনা করিস দেখবি উনি আর বকবেন না। আর আমার মনে হয় ভাইয়া মানুষ হিসেবে খারাপ না। দেখলি না কেমন সুন্দর করে মায়ের সাথে কথা বলো? তুই অযথাই ভয় পাচ্ছিস। রাতের বেলা মেহমানরা চলে যাওয়ার পর তরুণা নিজের ঘরে এসে বিছানার উপর হয়ে শুয়ে পড়ল। তার রাগ লাগছে বাবার উপর, মায়ের উপর, তার সবচেয়ে বেশি ওই আহিয়ান স্যারের উপর। সে বালিশে ঘুষি মারল কয়েকবার, কিন্তু তরুণার সে সাহস আর হলো না বাবাকে না করার। বাবার মুখের ওপর কথা বলার অভ্যাস তার নেই। পরদিন বিকেলে আহিয়ান হাজির হলো তরুণাদের বাসায়। আজ তার পরনে সাদা রঙের শার্ট, হাতাটা কোণে পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। আহিয়ানকে দেখে কাজের মেয়েটা পর্যন্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তরুণা পড়ার টেবিলে বসেছিল, তার সামনে এক গাদা বই। আহিয়ান ঘরে ঢুকতে এসে উঠে দাঁড়ালো। বসুন। উঠে দাঁড়াতে হবে না, আমি ফর্মালিটি পছন্দ করি না। বই খুলুন। স্যার কোনটা পড়বো? সিলেবাসে যা আছে থার্মোডাইনামিক্স বের করুন। ফার্স্ট লটা আমাকে বুঝিয়ে বলুন। স্যার আসলে আমি তো এটা এখনো পড়িনি। মানে ক্লাসে যেদিন পড়ানো হয়েছিল সেদিন আমি। সেদিন আপনি ক্লাসে ছিলেন না, নাকি ক্লাসে বসে বন্ধুদের সাথে গল্প করছিলেন? বইটা আমার দিকে দিন। তরুণা কাঁপা কাঁপা হাতে বইটা বাড়িয়ে দিল। আহিয়ান বইটা হাতে নিয়ে কিছু একটা দেখল, তারপর সেটা টেবিলের উপর সশব্দে রাখলো। শব্দে তরুণা কেঁপে উঠল। আহিয়ান তার দিকে ঝুঁকে এলো। মিস তরুণা, আপনি কি মনে করেন ফিজিক্স কোনো জোক? আপনি অনার্সে পড়েন, অথচ বেসিক ল জানেন না। গত 6 মাস আপনি কি করেছেন? বাবার টাকা ধ্বংস করেছেন। স্যার আমি চেষ্টা করছি তো, আপনি এত বকছেন কেন? আমি তো বললাম আমি পড়ে নেব। চেষ্টা? এটাকে চেষ্টা বলে? শোনেন, আমার কাছে পড়তে হলে ব্রেন খাটাতে হবে। আপনার ওই ছোট মাথায় যদি কিছু না থাকে তবে আমি ভরে দেব, কিন্তু আমাকে ফাঁকিবাজি দেখাবেন না। এই চ্যাপ্টারটা পুরোটা রিডিং পড়ুন। আমি 10 মিনিট পর প্রশ্ন করব, একটা উত্তর ভুল হলে পানিশমেন্ট পাবেন। এদিকে আহিয়ান বারান্দায় গিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। তরুণা বইয়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার অক্ষরেরা সব ঝাপসা হয়ে যাচ্ছিল। রাগে আর অভিমানে তার চোখে পানি চলে এলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো সে দেখিয়ে দেবে সেও পারে। আহিয়ান তাকে যতবার অপমান করবে সে ততবার উঠে দাঁড়াবে। কিন্তু সে জানতো না এই জেদ আর রাগের আড়ালেই ধীরে ধীরে জন্ম নিচ্ছে অন্য এক অনুভূতি। আহিয়ান বারান্দা থেকে ফোনে কথা বলছিল, তার কণ্ঠস্বর বাতাসে ভেসে আসছিল। না শায়লা, আজ দেখা হবে না, আমি একটু ব্যস্ত। হ্যাঁ, স্টুডেন্ট পড়াতে এসেছি। আরে না, পিচ্ছি একটা মেয়ে, কিছুই বোঝে না। ব্রেন বলতে কিছু নেই, শুধু সাজগোজ আর ফ্যাশন। ওকে মানুষ করতে সময় লাগবে। পিচ্ছি একটা মেয়ে, কথাটা তরুণার কানে তীরের মতো বিঁধল। সে পিচ্ছি? তার বয়স 20 বছর, সে ইউনিভার্সিটিতে পড়ে। রাগে তার শরীর কাঁপতে লাগলো।
সে বইটা ধপাস করে বন্ধ করলো। শব্দ শুনে আহিয়ান ফিরে তাকালো। তার চোখে প্রশ্ন। তূর্ণা বড় বড় চোখ করে আহিয়ানের দিকে তাকিয়ে রইল, যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে দেবে। আহিয়ান ফোনটা কেটে ঘরের ভেতর ঢুকলো। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কি হলো? পড়ার শব্দ হচ্ছে না কেন? বই বন্ধ কেন? আমি কি পড়তে বারণ করেছি? স্যার আমি পিচ্ছি না। এক্সকিউজ মি, কি বললেন? আপনি ফোনে বললেন আমি পিচ্ছি। আমি পিচ্ছি না, আমি অ্যাডাল্ট। আমার ভোটার আইডি কার্ড আছে। আমাকে পিচ্ছি বলবেন না। তূর্ণার এই অহেতুক প্রতিবাদ আর সিরিয়াস মুখ দেখে আহিয়ানের খুব হাসি পেল। মেয়েটার রাগের ধরনটা কেমন অদ্ভুত, বাচ্চাদের মতো, কিন্তু সে হাসি চেপে রাখলো। তার মনে হলো মেয়েটা আসলে একটা অবুঝ বাচ্চা, গাল ফুলিয়ে রাগ করে বসে আছে, যেন কেউ তার চকলেট কেড়ে নিয়েছে। আহিয়ান টেবিলের উপর 2 হাত রেখে তূর্ণার চোখের দিকে তাকালো। দুজনের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। তূর্ণা আহিয়ানের চোখের গভীরতা দেখে শ্বাস নিতে ভুলে গেল। আহিয়ানের গায়ে দামি পারফিউমের গন্ধ তূর্ণার নাকে এসে লাগলো। যতক্ষণ না ফিজিক্সের এই সিম্পল লজিকগুলো মাথায় ঢুকছে, ততক্ষণ আপনি আমার কাছে পিছিয়ে থাকবেন। আর বড় যদি হতেই চান, তবে কাজে প্রমাণ করুন, কথায় না। ম্যাচুরিটি বয়সে নয়, ব্যবহারে প্রকাশ পায়। এখন বই খুলুন এবং পড়া শুরু করুন। আপনার সময় আর 5 মিনিট বাকি। তূর্ণা মন্ত্রমুগ্ধের মতো বই খুলল। আহিয়ানের গলার স্বরে এমন কিছু একটা ছিল যা তাকে অবাধ্য হতে দিল না। সেই বিকেলে জানলার ফাঁক দিয়ে আসা সোনালি রোদ আহিয়ান আর তূর্ণার মাঝখানে এসে পড়ল। সম্পর্কটা কেবল শিক্ষক আর ছাত্রীর, কিন্তু বাতাসে ভারী হয়ে ওঠা ঘনত্ব বলে দিচ্ছিল গল্পটা এখানেই থেমে থাকবে না। শুরুটা তিক্ততা দিয়ে হলেও গন্তব্য হয়তো অনেক মধুর। তূর্ণা বইয়ের পাতায় চোখ রাখলো বটে, কিন্তু তার মন পড়ে রইল সামনের মানুষটার দিকে। রাগী, গম্ভীর, অথচ অদ্ভুত এক আকর্ষণীয় পুরুষ। তাদের এই অসম রসায়ন কোথায় গিয়ে ঠেকবে তা কেবল সময় বলে দেবে। এদিকে 15 দিন কেটে গেছে। আহিয়ান ও তূর্ণা গৃহশিক্ষক এবং ছাত্রীর সম্পর্কটা এখন একটা রুটিনে পরিণত হয়েছে। সপ্তাহে 3 দিন আহিয়ান পড়াতে আসে। প্রথম দিকে সে তীব্র ভীতি আর জড়তা এখন কিছুটা কমেছে তূর্ণার, তবে আহিয়ানের গাম্ভীর্য কমেনি এক চুলো। সে আসে, ঘড়ি ধরে ঠিক 1.5 ঘন্টা পড়ায়, তারপর চলে যায়। এর মধ্যে বাড়তি কোনো কথা হয় না। কিন্তু তূর্ণা খেয়াল করেছে আহিয়ান স্যার যতটা রাগী দেখান, মানুষটা হয়তো ততটা রাগী নন। মাঝে মাঝে তূর্ণা যখন কোনো অঙ্ক মেলাতে পারে না, তখন আহিয়ান ধমক দেওয়ার বদলে খুব ধৈর্য নিয়ে বুঝিয়ে দেন। এই ছোট ছোট বিষয়গুলো তূর্ণার মনে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করছে। আজকের আকাশটা সকাল থেকেই মেঘলা। বিকেলের দিকে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়েছে। তূর্ণা পড়ার টেবিলে বসে আনমনে বৃষ্টি দেখছিল। আহিয়ান এখনো আসেনি। ঘড়িতে 5টা বেজে 10 মিনিট। থুর, আজ মনে হয় স্যার আসবে না। এত বৃষ্টি কে বের হয়? আজ বরং একটা মুভি দেখে ফেলি। মা বাবাও বাসায় নেই, বেশ জমিয়ে দেখা যাবে। তূর্ণা বই বন্ধ করতে যাবে, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তূর্ণার বুকটা ধক করে উঠল। সে দ্রুত বই খুলে পড়ার ভান করে বসে রইল। মিথিলা গিয়ে দরজা খুলল। ভিজে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে আহিয়ান। তার ছাতাটা বাতাসে উল্টে গিয়েছিল হয়তো। শার্টের হাত আর কাঁধ অনেকটাই ভেজা। চশমাটা ঘোলা হয়ে আছে বৃষ্টির পানিতে। ভাইয়া, আপনি এই বৃষ্টির মধ্যে এসেছেন? আমি তো ভাবলাম আপনি আজ আসবেন না। তাড়াতাড়ি ভেতরে আসুন, ব্রিজে তো একাকার অবস্থা। আসলে আমার কমিটমেন্ট ঠিক রাখা পছন্দ। তাছাড়া তূর্ণার সামনে এক্সাম, এখন গ্যাপ দেওয়া ঠিক হবে না। সিলেবাস এখনো অনেক বাকি। আহিয়ান তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে তূর্ণার ঘরে ঢুকলো। তূর্ণা আর চোখে তাকালো। ভেজা চুলে আহিয়ানকে আজ অন্য রকম লাগছে। সেই টিপিক্যাল প্রফেসরের খোলস ছেড়ে যেন এক রোমান্টিক হিরো বেরিয়ে এসেছে। তূর্ণা ঢুক গেল। আহিয়ান চেয়ার টেনে বসলো। বৃষ্টির কারণে ঘরটা কিছুটা অন্ধকার। টেবিলে ল্যাম্পশেড জ্বলছে। সে আলো ছায়ার খেলায় আহিয়ানের মুখটা রহস্যময় দেখাচ্ছে। আহিয়ান পকেট থেকে ভিজে যাওয়া রুমালটা বের করে টেবিলে রাখলো। বৃষ্টির দিকে তাকিয়ে কাব্য করার সময় এটা না, মিস তূর্ণা। খাতা বের করুন। গতদিন যে প্রবলেমগুলো দিয়েছিলাম
সলভ করেছেন? জি স্যার, করেছি, তবে শেষে এটা মেলেনি। অনেক চেষ্টা করলাম। দেখি খাতাটা। তূর্ণা খাতাটা এগিয়ে দিল, খুব মনোযোগ দিয়ে খাতা দেখতে লাগলো। তূর্ণা মুগ্ধ হয়ে আহিয়ানের দিকে তাকিয়ে রইল। আহিয়ানের কপালে কয়েকটা চুলের গোছা এসে পড়েছে। সে খুব তন্ময় হয়ে অঙ্কগুলো দেখছে, কলমের ডগা দিয়ে মাঝে মাঝে খাতায় টিক দিচ্ছে। হঠাৎ আহিয়ান মুখ তুলল। তূর্ণা হকচকে চোখ সরিয়ে নিল, যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। গুড, ইমপ্রেসিভ। আমি ভাবিনি আপনি এত কঠিন ইন্টিগ্রেশনটা একা করতে পারবেন। মনে হচ্ছে মাথার ভেতর ঘিলু কিছুটা কাজ করা শুরু করেছে। থ্যাংক ইউ স্যার, আসলে আপনি আগের দিন বুঝিয়ে দিয়েছিলেন বলেই পেরেছি। শুধু বোঝালে হয় না, বোঝার ইচ্ছেটাও থাকতে হয়। শেষের অঙ্কটা মেলেনি কারণ আপনি সাইন আর কসের ভ্যালু উল্টে ফেলেছেন। দেখুন এখানে। আহিয়ান খাতাটা তূর্ণার দিকে এগিয়ে দিয়ে কলম দিয়ে ভুলটা দেখিয়ে দিতে লাগলো। বোঝানোর সময় আহিয়ান তূর্ণার খুব কাছে চলে এলো। আহিয়ানের শ্বাস প্রশ্বাসের শব্দে তূর্ণা শুনতে পাচ্ছে। বৃষ্টির সোদা গন্ধের সাথে আহিয়ানের গায়ের সেই দামি পারফিউমের গন্ধ মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। তূর্ণার হৃৎপিণ্ড পাগলা ঘোড়ার মতো ছুটছে। সে অঙ্কের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার সব মনোযোগ আহিয়ানের হাতের আঙ্গুলগুলোর দিকে। ফর্সা লম্বা আঙ্গুলগুলোকে নিপুণভাবে কলম ধরে আছে। আহিয়ানের গলার স্বর আজ বেশ ভারী শোনাচ্ছে। হঠাৎ করে লোডশেডিং হলো, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। জেনারেটর চালু হতে একটু সময় নিচ্ছে। তূর্ণা ভয়ে একটু নড়ে চড়ে উঠল। সে অন্ধকারে খুব ভয় পায়। তার হাতটা অজান্তেই আহিয়ানের হাতের উপর গিয়ে পড়ল। উফ, কারেন্টটা এখনই যেতে হলো। স্যার, ভয় পাচ্ছেন? অন্ধকার তো ভয়ের কিছু না, এটা ফিজিক্স, ফোটন কণার অনুপস্থিতি। হাতটা সরাবেন? তূর্ণা চমকে হাত সরিয়ে দিল। অন্ধকারও সে বুঝতে পারল তার কান গরম হয়ে গেছে। আহিয়ান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। আলোটা সরাসরি তূর্ণার মুখে গিয়ে পড়ল। তূর্ণা চোখ কুঁচকে ফেলল। আহিয়ান আলোটা সিলিংয়ের দিকে ঘুরিয়ে দিল, যাতে পুরো ঘর একটা আবছা আলো ছড়িয়ে পড়ে। সে আধো আলোতে পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। বাইরে মুষলধারে বৃষ্টি, ভেতরে নিস্তব্ধতা। আহিয়ান আর তূর্ণা ছাড়া এ মুহূর্তে ঘরে আর কেউ নেই। আপনার কি খুব গরম লাগছে? ঘেমে যাচ্ছেন যে? এসি তো বন্ধ হয়ে গেছে। না মানে কারেন্ট নেই তো তাই, আর একটু ভয়ও লাগছে। আমি কি খুব ভয়ের কিছু? আমাকে দেখলে সবাই এত নার্ভাস হয়ে যায় কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আপনি তো ক্লাসে সারাক্ষণ বকাঝকা করেন, তাই সবাই আপনাকে ভয় পায়, মনে করে আপনি রোবট। আমি অকারণে বকাঝকা করি না তূর্ণা। আমি চাই আমার স্টুডেন্টরা শিখুক। আমি চাই না তারা সময় নষ্ট করুক। জীবনটা খুব ছোট, কিন্তু শেখার অনেক কিছু বাকি। রোবট হলে তো ইমোশন থাকতো না, তাই না? আহিয়ানের কণ্ঠে আছে এই রুক্ষতা নেই, বরং এক ধরনের ক্লান্তি আর বিষাদ মিশে আছে। তূর্ণা অবাক হয়ে আহিয়ানের দিকে তাকালো। এই প্রথম স্যার তাকে আপনি থেকে তুমি সম্বোধন করলেন না, বরং নাম ধরে ডাকলেন। যদিও আহিয়ান খেয়াল করেনি, কিন্তু তূর্ণার কানে তূর্ণা নামটা আহিয়ানের মুখে এত মিষ্টি শোনালো। সে লক্ষ্য করলো আহিয়ানের চোখ দুটো লাল হয়ে আছে। স্যার, আপনার কি শরীর খারাপ? আপনাকে খুব টায়ার্ড লাগছে, চোখের নিচে কালি পড়েছে। গত 2 রাত ঠিক মতো ঘুমাইনি। একটা রিসার্চ পেপার সাবমিট করার ডেডলাইন ছিল, তার উপর ডিপার্টমেন্টের প্রেশার। হেড স্যার আজ খুব প্যারা দিয়েছেন। আমি কি আপনার জন্য কফি করে আনবো? আমার হাতের কফি কিন্তু পুডিং এর মতো খারাপ না। মিথিলা ভাবি বলে আমি কফিটা ভালোই বানাই। তূর্ণা ভয়ে ভয়ে প্রস্তাবটা দিল। সে ভেবেছিল আহিয়ান না করে দেবে, কিন্তু আহিয়ান চশমাটা খুলে চোখ ডলতে ডলতে মৃদু হাসল। সেই ক্লান্ত হাসিতেও অদ্ভুত এক মায়া। আচ্ছা, নিয়ে আসুন, তবে চিনি কম দেবেন। আমি বেশি মিষ্টি পছন্দ করি না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তূর্ণা মোবাইলের আলো জ্বেলে রান্নাঘরে গেল। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে সে আহিয়ান স্যারের জন্য কফি বানাচ্ছে, আর স্যার তাকে না করেনি। তূর্ণা খুব যত্ন করে কফি বানালো, চিনি কম, কফি বেশি। ট্রেতে করে 2 মগ কফি আর কিছু কুকিজ নিয়ে এসে ঘরে ফিরে এলো। আহিয়ান তখন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বিদ্যুৎ চলে এসেছে এর মধ্যেই।
ফ্যানের বাতাসে আহিয়ানের চুলগুলো উঠছে। তূর্ণা মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখলো। মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্য। তার কফি। ও থ্যাঙ্কস। আহিয়ান ঘুরে দাঁড়িয়ে কফির মগটা নিল। এক চুমুক দিয়ে সে তূর্ণার দিকে তাকালো। তূর্ণা টেনশনে নখ খুঁড়ছে। কেমন হলো কে জানে। আহিয়ান সাধারণত কোনো কিছুর প্রশংসা সহজেই করে না। নট ব্যাড, আসলে বেশ ভালো হয়েছে। স্ট্রং কফি, ঠিক যেমন আমার দরকার ছিল। আপনার হাতে জাদু আছে মনে হয়। ক্লান্তিটা একটু কমলো। সত্যি মানে থ্যাংক ইউ স্যার। আহিয়ান আবার পড়ার টেবিলে বসলো। কফি খেতে খেতে তার গল্প করতে লাগলো। আজকের গল্পটা ফিজিক্সের বাইরে। আহিয়ান তার অক্সফোর্ডের দিনগুলোর কথা বলল। সেখানকার লাইব্রেরি, প্রফেসরদের কথা, বিকেলে রাস্তার ধারে ক্যাফেগুলোর কথা। তূর্ণা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। সে আবিষ্কার করলো আহিয়ান স্যার শুধু একজন রাগী টিচার নন, তিনি একজন অসাধারণ গল্পকারও। তার জ্ঞানের পরিধি বিশাল। তূর্ণার মনে হলো সে সারা জীবন এই লোকটার কথা শুনে কাটিয়ে দিতে পারবে। কফি শেষ, এবার পড়ায় ফেরা যাক। এক্সাম কিন্তু দরজায় কড়া নাড়ছে। কফি খাওয়া শেষ হলে আহিয়ান আবার সিরিয়াস মুডে ফিরে গেল। কিন্তু তূর্ণার মন আর পড়ার বসছিল না। সে বারবার আহিয়ানের দিকে তাকাচ্ছিল। আহিয়ান অঙ্ক বোঝাচ্ছে, কিন্তু তূর্ণা দেখছে আহিয়ানের ঠোঁট নড়ছে, তার চোখের পাপড়িগুলো কাঁপছে। এই সূত্রটা বুঝলেন তূর্ণা? আপনি কি শুনছেন? জি হ্যাঁ স্যার, শুনেছি। কি শুনেছি বলুন তো? আমি কি বললাম একটু আগে? মানে ওই যে ভেলোসিটি আর টাইমের গ্রাফ। আমি তো এক্সিলারেশনের কথা বলছিলাম। আপনার মনোযোগ কোথায়? আকাশে উঠছে নাকি বৃষ্টির সাথে ধুয়ে গেছে? আহিয়ান কলমটা নিয়ে তূর্ণার কপালে আলতো করে টোকা দিল, খুব আলতো। কিন্তু তূর্ণার কাছে সেটা ইলেকট্রনিক শকের মতো মনে হলো। সে লজ্জায় লাল হয়ে গেল। আহিয়ান নিজেও একটু থমকে গেল। সে সাধারণত স্টুডেন্টদের সাথে এমন ফিজিক্যাল কন্ট্যাক্ট করে না। পরিবেশটা হঠাৎ করে খুব অস্বস্তিকর অথচ মধুর হয়ে উঠল। আহিয়ান দ্রুত চোখ সরিয়ে নিল। সরি স্যার, আসলে মাথাটা একটু ধরেছে। ঠিক আছে, আজ আর পড়তে হবে না। আপনারও রেস্ট দরকার। আমারও মাথাটা দপদপ করছে। আজ একটু তাড়াতাড়ি উঠি। আহিয়ান বইপত্র গোছাতে শুরু করলো। তূর্ণা উঠে দাঁড়িয়ে বইগুলো শেলফে রাখতে গেল। শেলফটা একটু উঁচুতে। তূর্ণা টুলের উপর দাঁড়িয়ে একটা মোটা ফিজিক্সের বই রাখার চেষ্টা করছিল, কিন্তু বইটা ভারী হওয়ায় তার হাত ফসকে গেল। ভারসাম্য হারিয়ে সে টলমল করে পড়ে যেতে লাগলো। তূর্ণা চোখ বন্ধ করে ফেলল। ভেবেছিল মেঝেতে আছড়ে পড়বে, কিন্তু সে পড়ল না। দুটি শক্ত হাত তাকে শূন্যে ধরে ফেলল। তূর্ণা ভয়ে চোখ খুলল। দেখল সে আহিয়ানের বুকে লেপ্টে আছে। আহিয়ান তাকে কোমরে ধরে পতন থেকে বাঁচিয়েছেন। তাদের মুখ একে অপরের খুব কাছে, এত কাছে যে আহিয়ানের চশমার সাথে তূর্ণার কপালের সংঘর্ষ হলো। সময় যেন থমকে গেল। বাইরে বৃষ্টির তোড়জোড় বাড়ল। ঘরের ভেতর শুধু দুটি মানুষের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। আহিয়ানের চোখে আছে কাঠিন্য নেই, আছে এক গভীর মায়া আর উদ্বেগ। তূর্ণা আহিয়ানের শার্টের কলারটা খামচে ধরে আছে। সে স্পষ্ট শুনতে পাচ্ছে আহিয়ানের হৃদস্পন্দন। সাবধানে থাকবেন না, পড়ে গেলে তো হাড়গোড় ভাঙতো। পিচ্ছি মেয়েদের মতো কাজ কারবার। এত কেয়ারলেস কেন আপনি? আমি বুঝতে পারিনি। আহিয়ান তূর্ণাকে খুব সাবধানে নামিয়ে দিল, কিন্তু হাতটা সরালো না। কিছুক্ষণ তূর্ণার চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। তূর্ণার মনে হলো আহিয়ান কি তাকে কিস করবে। গল্পের বইতে তো এমন সিচুয়েশনে হিরো হিরোইনকে কিস করে। তূর্ণার শরীর অবশ হয়ে আসছে, কিন্তু আহিয়ান হঠাৎ করে নিজেকে সরিয়ে নিল। সে একটু পিছিয়ে গেল, যেন নিজের আবেগকে সামলানোর চেষ্টা করছে। সে দ্রুত চশমাটা ঠিক করে নিল। আমি আজ আসছি, সাবধানে থাকবেন। আর ওই উঁচু শেলফে ওঠার দরকার নেই। তুর্যকে বলবেন বই নামিয়ে দিতে। আপনার হাইট অনুযায়ী কাজ করবেন। আহিয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তুলো মূর্তির মতো দাঁড়িয়ে রইল, তার হাত পা কাঁপছে। এটা কি ছিল? আহিয়ান স্যারের চোখে ওটা কি ছিল? ভালোবাসা নাকি শুধুই সহানুভূতি? তূর্ণা নিজের বুকে হাত রাখল। হৃৎপিণ্ডটা এখনো ধরফর করছে। সে বিছানায় বসে পড়ল। তার মনে হলো সে বোধহয় সত্যিই প্রেমে পড়ে গেছে।
ওই রাগী গম্ভীর কাঠখাট্ট প্রফেসরটার প্রেমে। পরের দিন কলেজে এক অদ্ভুত ঘটনা ঘটল। আহিয়ান ক্লাসে এসেছে যথারীতি গম্ভীর মুখে। বোর্ডের সামনে দাঁড়িয়ে সে কোয়ান্টাম মেকানিক্সের একটা জটিল ইকুয়েশন সলভ করতে দিল। পুরো ক্লাস চুপ, কেউ সাহস করে হাত তুলছে না। নেহাল, রকি সবাই মাথা নিচু করে আছে। আহিয়ান সবার দিকে একবার তাকালো। কেউ পারবে না? আমি কি দেয়ালে পড়াচ্ছি? এই সিম্পল প্রবলেমটা সলভ করার মতো মগজ কি কারো নেই? নাকি সবাই শুধু ফাঁকিবাজি করতেই আসো? ক্লাসের পেছনে বেঞ্চ থেকে একটা হাত উঠল। সবাই অবাক হয়ে পেছনে তাকালো। হাতটা তরুণার। সানিয়া ফিসফিস করে পাশের বান্ধবীকে কিছু একটা বলল। ইয়েস মিস তরুণা, আপনি কিছু বলবেন নাকি ওয়াশরুমে যাওয়ার পারমিশন চাইছেন? না স্যার, আমি অঙ্কটা করতে চাই। আপনি শিওর? আচ্ছা, চলে আসুন বোর্ডে, দেখা যাক আপনার কনফিডেন্স কতটুকু। তরুণা বুক দুরু দুরু করে বোর্ডের সামনে গেল। আহিয়ান তার হাতে মার্কারটা ধরিয়ে দিল। তরুণা কাঁপা কাঁপা হাতে লিখতে শুরু করলো। প্রথম 2 লাইন লেখার পর তার ভয় কেটে গেল। গত রাতে বৃষ্টির মধ্যে আহিয়ান ওই অঙ্কটাই তাকে বুঝেছিল খুব যত্ন করে। তরুণা একটানে পুরো অঙ্কটা সলভ করে ফেললো। তারপর ভয়ে ভয়ে আহিয়ানের দিকে তাকালো। পুরো ক্লাস হা করে তাকিয়ে আছে। আহিয়ান বোর্ডের দিকে তাকালো। কোথাও কোনো ভুল নেই। সে ধীরে ধীরে তরুণার দিকে ফিরল। তার মুখে সেই পরিচিত গাম্ভীর্য নেই। ঠোঁটের কোণে এক চিলতে গর্বের হাসি ফুটে উঠল। এক্সিলেন্ট, পারফেক্ট সলিউশন। দেখেছো সবাই, যাকে তোমরা পেছনের বেঞ্চার ভাবো সে আজ তোমাদের সবাইকে হারিয়ে দিল। বসুন তরুণা, ভেরি গুড, আই অ্যাম প্রাউড অফ ইউ। তরুণা, সবার সামনে স্যার থেকে আপনি করে বলেননি, নাম ধরে ডেকেছেন। ক্লাসের সবাই অবাক হলে তরুণার কানে সেটা গানের মতো শোনালো। সে নিজের সিটে ফিরে এলো। তার মনে হলো সে আজ বিশ্বজয় করেছে। আহিয়ানের সেই গর্বিত হাসিটা তার চোখের সামনে ভাসছে। সানিয়ার মুখটা দেখার মতো হয়েছে। ক্লাস শেষে ক্যান্টিনে আজ তরুণই হিরো। দোস্ত, তুই এটা কিভাবে করলি? তুই তো ফিজিক্সের এফও বুঝতিস না। আহিয়ান স্যারের কাছে প্রাইভেট পড়ে তো তুই আইনস্টাইন হয়ে গেছিস। সত্যি তিনা, স্যারের কাছে জাদুকরি কিছু আছে নাকি? নাকি তুই স্যারের প্রেমে পড়েছিস? তাই এত মনোযোগ? সত্যি করে বলতো। থুর, কি যে বলিস! স্যার খুব ভালো পড়ান, তাই তোরা তো খালি উল্টাপাল্টা ভাবিস। কিন্তু বস, একটা জিনিস খেয়াল করছিস? স্যার কিন্তু আজ তোকে বকা দেয়নি, বরং হাসছিল। আহিয়ান চৌধুরী হাসতে জানে, এটা তো আজ প্রথম দেখলাম। ডাল মে কুছ কালা হে। বন্ধুদের আড্ডার মাঝে তরুণা আনমনা হয়ে গেল। সত্যি কি তাই? আহিয়ান কি তার প্রতি একটু সফট হয়েছে, নাকি সবই তরুণার কল্পনা? গতকাল বিকেলের ওই ঘটনার পর থেকে তরুণার মাথায় আর কিছুই ঢুকছে না। বিকেলে বাসায় ফিরে তরুণা দেখলো তার ঘরে একটা পার্সেল রাখা। মিথিলা এসে দরজায় দাঁড়ালো। কিরে, তোর জন্য কুরিয়ার এসেছে। কে পাঠিয়েছে দেখ তো। কোনো সিক্রেট অ্যাডমায়ারার নাকি? তরুণা অবাক হয়ে প্যাকেটটা খুলল। ভেতরে একটা সুন্দর মেটালিক বুকমার্ক আর একটা চিরকুট। চিরকুটে গোটা গোটা অক্ষরে লেখা। তরুণা চিরকুটটা হাতে নিল। উঁচু শেলফে ওঠার দরকার নেই, এই বোর্ড পার্কটা ব্যবহার করো। বইয়ের পাতা ভাঁজ করলে বই নষ্ট হয়, পড়ালেখায় মনোযোগ ধরে রেখো। তরুণা চিরকুটটা বুকে জড়িয়ে ধরল। এই সামল একটা বুক মার্ক তার কাছে হীরের চেয়েও দামি মনে হলো। আহিয়ান স্যার তাকে উপহার পাঠিয়েছেন, তাও আবার এমন একটা উপহার যা তার যত্নশীলতার প্রমাণ দেয়। তরুণা ছুটে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। বিকেলের আকাশটা আজ খুব পরিষ্কার। তার মনে হলো জীবনটা সত্যিই খুব সুন্দর। সে ফোনটা হাতে নিল। আহিয়ানকে একটা থ্যাংক ইউ মেসেজ দেওয়া কি ঠিক হবে, নাকি স্যার রাগ করবেন? অনেক ভেবে চিনতে সে টাইপ করলো। থ্যাংক ইউ স্যার, গিফটটা খুব সুন্দর। আমি আর বইয়ের পাতা ভাঁজ করব না। কিন্তু বাটনে চাপ দেওয়ার আগে তার হাত কাঁপলো। কিন্তু সে পাঠিয়ে দিল। মিনিট খানেক পরে রিপ্লাই এলো, খুব ছোট, কিন্তু তরুণার জন্য যথেষ্ট। ওয়েলকাম, কাল পড়াতে আসবো। চ্যাপ্টার 5 দেখে রেখো, আর সেলফ থেকে দূরে থেকো। তরুণা বিছানায় লাফিয়ে পড়ল। তার মনে হচ্ছে সে এখন আকাশে উঠছে, কিন্তু সে জানে না সামনে কি অপেক্ষা করছে। আহিয়ানের মনের বরফ গলতে শুরু করেছে ঠিকই, কিন্তু তাদের এই সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াবে এক নতুন চরিত্র, সানিয়া আর মিস শায়লা। দুজনে আহিয়ানের নজরে থাকার চেষ্টা করছে, আর তরুণার পরিবারেও বিয়ের কথাবার্তা চলছে।
এই সব কিছুর মাঝে তাদের এই অপ্রকাশিত ভালোবাসা কি টিকে থাকতে পারবে? রাত গভীর হলো, তূর্ণা ঘুমিয়ে পড়েছে। হাতে সেই বুট মার্কটা ধরা। আর শহরের অন্য প্রান্তে আহিয়া তার স্টাডি রুমে বসে তূর্ণার মেসেজটার দিকে তাকিয়ে আছে। তার মুখে এক স্নিগ্ধ হাসি। সে বুঝতে পারছে এই পিচ্চি মেয়েটা তার সাজানো গোছানো জীবনে বড় সড়ো এক ঝড় তুলতে যাচ্ছে। এমন এক ঝাড়ু যা সে আটকাতে পারবে না, আর হয়তো আটকাতেও চায় না। এদিকে কলেজের নোটিশ বোর্ডে বিশাল একটা নোটিশ ঝুলছে, স্টাডি ট্যুর। গন্তব্য সিলেট, চা বাগান, ঝর্ণা আর নীল আকাশ। নোটিশটা দেখার পর থেকে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের মধ্যে উত্তেজনা একটু বেশি। তূর্ণা আর তার দলবল ক্যান্টিনে বসে ট্যুরের প্ল্যানিং করছে। কে কী পড়বে, বাসে কে কার পাশে বসবে, কি কি খাওয়া হবে, সব মিলে এলাহি কারবার। তূর্ণার মানে অবশ্য অন্য একটা উত্তেজনা কাজ করছে। সে শুনেছে এই ট্যুরে গাইড টিচার হিসেবে যাচ্ছেন আহিয়ান চৌধুরী। গত কয়েকদিনে আহিয়ানের সাথে তার সম্পর্কটা অনেকটা সহজ হয়েছে। সেই ভয়ের বরফ গলে এখন সেখানে মুগ্ধতার নদী বইছে। তূর্ণা মনে মনে কল্পনা করছে চায়ের বাগানে আহিয়ানের সাথে হাঁটার দৃশ্যটা ঠিক কেমন হবে। দোস্ত, আমি কিন্তু বাসের লাস্ট সিটে বসবো, গিটার নিয়ে যাব, সারা রাস্তা গান হবে। হ্যাঁ, আর তুই গান গাইবি আর আমরা সবাই কানে তুলো দিয়ে রাখবো। তোর যা গলা, কাকও লজ্জা পাবে। বাদ দে তোরা, শোন আসল খবর জানিস? আমাদের সাথে কিন্তু সায়লা ম্যামও যাচ্ছেন। আর ম্যাম নাকি আহিয়ান স্যারের সাথে একই গাড়িতে যাওয়ার প্ল্যান করছেন। মানে শায়লা ম্যাম কেন স্যারের গাড়িতে যাবে? টিচারদের জন্য তো আলাদা মাইক্রোবাস ঠিক করা হয়েছে। আরে বুঝিস না, শায়লা ম্যাম তো আহিয়ান স্যারকে দেখলেই গলে যান। ডিপার্টমেন্টে তো সবাই কানাঘুষা করে। ম্যাম নাকি স্যারকে পটাতে ব্যস্ত। রকির কথাটা শুনে তূর্ণার মেজাজটাই মুহূর্তে খারাপ হয়ে গেল। শায়লা ম্যাম দেখতে সুন্দরী, স্মার্ট, আহিয়ানের কলিগ। তাদের দুজনের বয়সও কাছাকাছি। তূর্ণার মনে হলো বুকের ভেতর কেউ যেন পিন ফুটিয়ে দিল। অদ্ভুত এক হিংসে হাতে হতে লাগলো তার। সে পানির বোতলটা জোরে চেপে ধরল। তাতে আমার কি? যে যার সাথে খুশি যাক, আমি আমার মতো এনজয় করব। তোরা যা, তো আমার শপিং আছে। তূর্ণার রাগ দেখিয়ে উঠে চলে গেল বটে, কিন্তু তার মনে শান্তি উবে গেল। সে ঠিক করলো এই ট্যুরে সে এমনভাবে সাজবে যে আহিয়ান স্যার শায়লা ম্যামের দিকে তাকানোর সুযোগই পাবে না। যাত্রার দিন সকালবেলা কলেজের গেটে 3টি বড় বাস দাঁড়িয়ে আছে। ছাত্রছাত্রীদের কোলাহলে মুখর চারপাশ। তূর্ণা আজ পরেছে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, সাথে সাদা ওড়না, চুলগুলো পনিটেল করা, চোখে হালকা কাজল। তাকে সত্যি স্নিগ্ধ লাগছে। সেদিক ওদিক তাকিয়ে আহিয়ানকে খুঁজল। একটু পরে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো আহিয়ান। তুলা পলক ফেলতে ভুলে গেল আজ আহিয়ানের পরনে কোনো ফর্মাল শার্ট প্যান্ট নেই। নেভি ব্লু জিন্স, সাদা টি শার্ট আর তার উপর একটা ডেনিম জ্যাকেট। চোখে কালো সানগ্লাস, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা। আহিয়ানকে দেখে মনে হচ্ছে সে কোনো সিনেমার হিরো, টিচার নয়। ছাত্রীরা ফিসফিস করে কথা বলা শুরু করলো। ও মাই গড, ট্রিনা দেখ স্যারকে কি হট লাগছে, মনে হচ্ছে ক্রাশ খেয়ে মরে যাই। চুপ কর তো, টিচার হয়, সম্মান দিয়ে কথা বল। তূর্ণ মুখে ধমক দিল। তার নিজের অবস্থাটাও তেমন। সে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। আহিয়ান গাড়ি থেকে নেমে রফিক স্যারের সাথে কথা বলছে। ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন মিস শায়লা। তিনি আজ টকটকে লাল রঙের শাড়ি পরেছেন। শায়লা হাসতে হাসতে আহিয়ানের কাঁধে হাত রাখলেন। আহিয়ানও হেসে কিছু একটা বলল। দৃশ্যটা দেখে তূর্ণার রক্ত টকবকে করে ফুটে উঠল। সে দ্রুত বাসে উঠে জানালার সিটে বসলো। বাস ছাড়লো। সারা রাস্তা নাচ গান হই হুল্লোড় চলল। তূর্ণা চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তার কানে হেডফোন, কিন্তু গান বাজছে না। তার মনে পড়ে আছে পেছনের মাইক্রোবাসে। সেখানে আহিয়ান আর শায়লা হয়তো পাশাপাশি বসে গল্প করছে। দুপুরের দিকে তারা সিলেটে পৌঁছালো। রিসোর্টটা শহরের একটু বাইরে, পাহাড়ের ঢালে। চারদিকে সবুজ চা বাগান। রিসোর্টটা কাঠের তৈরি, দেখতে খুব নান্দনিক। বাস থামতেই সবাই নেমে পড়লেন। টিচাররা রুম অ্যালটমেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আহিয়ান একটা লিস্ট হাতে দাঁড়িয়ে সবাইকে রুম নম্বর বলে দিচ্ছে। তূর্ণা যখন চাবি নিতে গেল, আহিয়ান তার দিকে তাকালো।
সানগ্লাসটা খুলে শার্টের কলারের ভাঁজে রাখলো। জার্নি কেমন হলো মিস তুর্না? বমি টমি করেননি তো আবার? পিচ্চি মেয়েদের বাসে চললে মাথা ঘোরাই শুনেছি। আমি পিচ্ছি না স্যার, আর আমার জার্নি খুব ভালো হয়েছে। বমি করার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি। গুড। রুম নম্বর 204 দোতলায়। ফ্রেশ হয়ে লাঞ্চে আসুন, দেরি করবেন না। এখানে কিন্তু নিয়ম খুব কড়া। আপনি সব জায়গায় নিয়ম নিয়ে আসেন কেন? এটা তো ট্যুর, রিল্যাক্স করুন না। জীবনটা একটা নিয়ম তোর না? নিয়ম ছাড়া মিউজিকও নয়েজ হয়ে যায়। যান, রেস্ট নিন। এদিকে আহিয়ানের কথাগুলো শুনে তুর্নার রাগ হলো, আবার ভালোও লাগলো। লোকটা থেকে খেয়াল করেছে, এটাই অনেক। তুর্না চাবি এনে রুমে চলে গেল। শিখা তুর্না এক রুমে। রুমটা বেশ সুন্দর, ব্যালকনি খুললেই চা বাগান দেখা যায়। বিকেলে সবাই বের হলো সাইট সিইং করতে। জাফলংয়ের স্বচ্ছ পানি আর পাথরের সৌন্দর্য দেখতে সবাই ব্যস্ত। তুর্না পানিতে নামলো না, সে পাথরের উপর বসে পা ডুবিয়ে রাখলো। আহিয়ান একটু দূরে দাঁড়িয়ে রফিক সাহেবের স্যারের সাথে কথা বলছে। তুর্না আর চোখে দেখলো শায়লা ম্যাম আহিয়ানের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। আহিয়ান খুব একটা আগ্রহ দেখাচ্ছে না, কিন্তু শায়লা নাচরবন্দা। অসহ্য মহিলাকে আঠা নাকি? স্যারের সাথে এভাবে চিপকে থাকার কি আছে? কিরে, তোর মুখটা এমন কেন? জেলাসি হচ্ছে? মোটেও না। আমার জেলাসি হতে যাবে কেন? আমি কি স্যারকে ভালোবাসি নাকি? ভালোবাসিস কিনা সেটা তুই জানিস, কিন্তু তোর চোখ মুখ তো অন্য কথা বলছে। দেখ, স্যার কিন্তু এদিকেই তাকাচ্ছে। তুর্না চট করে তাকালো। সত্যি আহিয়ান তার দিকে তাকিয়ে আছে। এদিকে তুর্না দ্রুত চোখ সরিয়ে পানিতে পাথর ছুড়ল। একটু পর আহিয়ান তাদের দিকে এগিয়ে এলো। আপনারা পানিতে নামেননি কেন? সবাই তো ভিজছে। স্যার, ট্রিনার নাকি ঠান্ডা লেগেছে, তাই নামছে না। ও আচ্ছা, মিস তুর্না তো খুব ডেলিকেট, একটু বাতাসেই জ্বর আসে। ঠিক আছে, সাবধানে থাকুন। পাথরগুলো খুব পিচ্ছিল, পড়ে গিয়ে আবার হাত পা ভাঙবেন না। গতদিনের সেলফ ইনসিডেন্টের কথা মনে আছে তো? স্যার, আপনি কি সবসময় আমাকে খোঁচা দিয়ে কথা বলেন? আমি সাবধানেই আছি। খোঁচা দিচ্ছি না, সতর্ক করছি। আপনি তো আবার নিজের খেয়াল রাখতে পারেন না। আহিয়ান মুচকি হেসে চলে গেল। তুর্না হা করে তাকিয়ে রইল। স্যার কি তাকে ইনডিরেক্টলি কেয়ার করলেন নাকি পচালেন বোঝা মুশকিল। সন্ধ্যায় রিসোর্টের খোলা মাঠে বারবিকিউ পার্টির আয়োজন করা হলো। মাঝখানে বিশাল অগ্নিকুণ্ড বা ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছে। তার চারপাশে গোল হয়ে সবাই বসেছে। গানের আসর বসেছে। নেহাল গিটার বাজাচ্ছে। আবহাওয়াটা বেশ রোমান্টিক, হালকা শীত শীত ভাব। তুর্না একটা মেরুন রঙের শাল জড়িয়ে বসে আছে আগুনের তাপ পোহাতে। আগুনের আলোয় তার ফর্সা মুখটা আরো উজ্জ্বল দেখাচ্ছে। আহিয়ান বসেছে ঠিক উল্টো দিকে। তার পাশে যথারীতি মিস শায়লা। শায়লা বারবার আহিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কানে কথা বলছেন, হাসছে। আহিয়ান ভদ্রতা বজায় রেখে শুনছে। তুর্নার মনে হলো সে উঠে গিয়ে শায়লা ম্যামের চুলের মুঠি ধরে টানে। আহিয়ান, একটা গান শোনাও না প্লিজ, শুনেছি তুমি খুব ভালো গান গাও। আরে না, আমি গান টান পারি না, এসব রটনা। প্লিজ আমার জন্য একটা লাইন অন্তত, প্লিজ আহিয়ান। শায়লার এই আহিয়ান বলে ডাকাটা তুর্নার বুকে শিলের মতো বিঁধিল। সে আর সহ্য করতে পারল না। সে উঠে দাঁড়ালো। কিরে, কোথায় যাচ্ছিস? আমার ভালো লাগছে না, মাথা ধরেছে, আমি রুমে যাচ্ছি। তুর্না কারো উত্তরের অপেক্ষা না করে হন হন করে হেঁটে রিসর্টের পেছনে বাগানের দিকে চলে গেল। তার চোখে পানি চলে এসেছে। কেন এমন হচ্ছে তার? কেন আহিয়ানকে অন্য কারোর সাথে দেখলে তার এত কষ্ট হয়? সে কি সত্যি স্যারকে ভালোবেসে ফেলেছে? কিন্তু স্যার তো তাকে পাত্তাই দেন না। তার কাছে তুর্না শুধুই একটা পিচ্চির ছাত্রী। বাগানটা বেশ অন্ধকার, জোনাকি জ্বলছে ঝোপঝাড়ের আড়ালে। তুর্না একটা বেঞ্চে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে শুরু করলো। তার খুব একা লাগছে। চারপাশের উৎসবের শব্দ এখান থেকে খুব ক্ষীণ শোনাচ্ছে। হঠাৎ করে পায়ের শব্দে তুর্না চমকে উঠল। সে দ্রুত চোখ মুছে তাকালো। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘ ছায়া। আহিয়ান। এখানে একা বসে কি করছেন? পার্টি ফেলে অন্ধকারে মশা মারছেন? আপনি এখানে কেন? যান, শায়লা ম্যামের গান শুনুন, উনি তো আপনার জন্য অপেক্ষা করছেন। আমার জন্য কে অপেক্ষা করছে সেটা দেখার দায়িত্ব আমার, কিন্তু আমার স্টুডেন্ট একা অন্ধকারে বসে কাঁদছে, সেটা
ইগনোর করার মতো টিচার আমি নই। কি হয়েছে, কাঁদছিলেন কেন? আমি কাঁদছি না, চোখে পোকা গেছে। আর আপনার এত কৈফিয়ত দিতে হবে না, আপনি যান। আহিয়ান পকেটে হাত দিয়ে তুনার পাশে এসে দাঁড়ালো। সে আকাশের দিকে তাকালো। আজ আকাশে পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় আহিয়ানের মুখটা অদ্ভুত মায়াবী লাগছে। চোখে পোকা গেলে চোখ লাল হয়, কিন্তু গলার স্বর কাঁপে না তোর না? ফিজিক্সের টিচার হলেও আমি হিউম্যান সাইকোলজি একটু আধটু বুঝি। কারোর উপর রাগ করেছেন? আমি কার উপর রাগ করব? আমার কি সেই অধিকার আছে? আমি তো একটা পিচ্চি মেয়ে, আমার কোনো ফিলিংস থাকতে নেই। আবার সেই পিচ্ছি? আমি তো মজা করে বলি, আপনি এত সিরিয়াসলি নেন কেন? আপনি মজা করেন? আমার তো মনে হয় আপনি আমাকে সবসময় ছোট করে দেখেন। শায়লা ম্যামের মতো তো আমি স্মার্ট নই, তাই না? ওনার মতো শাড়ি পরে আপনার পাশে ঘুরঘুর করতে পারি না। তুনার রাগের মাথায় কি বলে ফেলল সেটা বলার পর বুঝতে পারল। সে লজ্জায় জিভ কাটল। আহিয়ান অবাক হয়ে তুনার দিকে তাকালো। তারপর ধীরে ধীরে তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে তুনার পাশে বেঞ্চে বসলো। ও, তো এই ব্যাপার। মিস শাইলাকে নিয়ে আপনার প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই। আপনার লাইফ, আপনি যাকে খুশি চুজ করবেন। শাইলা আমার কলিগ, তার বেশি কিছু না। আর স্মার্টনেস শাড়ি বা মেকআপে থাকে না তোর না, স্মার্টনেস থাকে ব্যক্তিত্বে। আর পিচ্চি মেয়েরা যখন জেলাস হয় তখন তাদের খুব কিউট লাগে। আমি জেলাস না, আর আমাকে কিউট বলবেন না। আচ্ছা মানবো না, কিন্তু একটা কথা বলি, শাইলা খুব বেশি কথা বলে। আমার বেশি কথা বলা মানুষ পছন্দ না। আমার পছন্দ, আপনার পছন্দ কেমন? আমার পছন্দ এমন কেউ যে বাইরে থেকে ঝগড়াটে কিন্তু ভেতরটা খুব নরম, যে ফিজিক্সের অঙ্ক মেলাতে গিয়ে হিমশিম খায় কিন্তু চেষ্টার কমতি রাখে না, যে বৃষ্টির দিনে কফি বানিয়ে খাওয়াতে পারে। আহিয়ানের কথাগুলো শুনে তুনার বুকটা ধড়ফড় করতে শুরু করলো। আহিয়ান কি তার কথা বলেছে? আহিয়ান কি তার কথাই বলছে? তুনা আহিয়ানের চোখের দিকে তাকালো। সে চোখে আজ কোনো আড়াল নেই। চাঁদের আলোয় দুজনের ছায়া দীর্ঘ হয়ে পড়েছে মাটিতে। হঠাৎ একটা দমকা বাতাস এলো। তুনার শালটা কাঁধ থেকে পড়ে গেল। তুনার শালটা তোলার আগেই আহিয়ান সেটা তুলে নিল। তারপর খুব যত্ন করে তুনার গায়ে ছড়িয়ে দিল। আহিয়ানের আঙুল আলতো করে তুনার ঘাড় স্পর্শ করলো। তুনা শিউরে উঠল। আহিয়ান তুনার খুব কাছে, এত কাছে যে তুনা আহিয়ানের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছে। ঠান্ডা লেগে যাবে, রিসর্টে ফিরে চলুন, সবাই খুঁজবে। স্যার, আপনি কি আমাকে... কিছু কথা না বলাই ভালো তোর না? সব সমীকরণ এখন মেলানোর সময় আসেনি। শুধু এইটুকু জেনে রাখুন, আমি আমার পছন্দের মানুষের ব্যাপারে খুব পজেসিভ। তাকে অন্য কারো পাশে দেখা যেমন আমার পছন্দ না, তেমনি আমার পাশে অন্য কাউকে দেখে সে কষ্ট পাক, সেটাও আমি চাই না। আহিয়ান তুনার চিবুকটা আলতো করে ধরে একটু উঁচু করলো। তুনার মনে হলো সময়টা এখানেই থেমে যাক। আহিয়ান তার দিকেই, তার চোখের দিকে তাকিয়ে হাসলো। সে হাসিতে আশ্বাস ছিল না, না বলা অনেক কথা। চলুন, রাত বাড়ছে। আহিয়ান উঠে দাঁড়ালো। তুনা মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু রিসর্টের দিকে হাঁটা দিল। তার মনে হলো আজকের এই রাত, এই পূর্ণিমা, এই চা বাগান সব কিছু তার জীবনে চিরস্থায়ী হয়ে গেল। আহিয়ান তাকে ভালোবেসে কিনা সে জানে না, কিন্তু আহিয়ান যে তাকে স্পেশালভাবে এইটুকু নিশ্চিত। রিসর্টে ফেরার পথে আহিয়ান হঠাৎ থমকে দাঁড়ালো। একটা কথা। জি স্যার। কাল সকালে সূর্যোদয় দেখব, ভোর 5টায় লবিতে থাকবেন, দেরি করবেন না। পিচ্চিদের ঘুম থেকে উঠতে দেরি হয় জানি, কিন্তু কালকের দিনটা মিস করবেন না। আমি ঠিক সময়ে থাকবো স্যার। গুড নাইট তোর না। গুড নাইট স্যার। আহিয়ান দোতলার সিঁড়ি দিয়ে উঠে গেল। তুনা নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার ঠোঁটের কোণে হাসি। সে রুমে ঢুকে দেখল শিখা ঘুমে কাঁদা। তুনা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। চা বাগানের উপর চাঁদের আলো পড়েছে। তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিন্তু সুখের পরেই দুঃখ আসে, এটা প্রকৃতির নিয়ম। তুনা জানতো না এই ট্যুর থেকে ফেরার পরে তার জীবনে এক বড় ঝড় অপেক্ষা করছে। রাতুল নামের এই কালো মেঘ ঘনিয়ে আসছে তার পরিবারের আকাশে।
আহিয়ান আর তুর্নার এই সদ্য ফোটা প্রেমের কুড়ি কি এই ঝড়ে টিকে থাকতে পারবে? পরদিন ভোরে আহিয়ান আর তুর্না একসাথে সূর্যোদয় দেখল। পাহাড়ের চূড়া থেকে সূর্য ওঠার দৃশ্য। আহিয়ান চুপচাপ দাঁড়িয়েছিল, তুর্না তার পাশে। কেউ কোনো কথা বলেনি, কিন্তু তাদের মনের যোগাযোগটা ছিল স্পষ্ট। ফেরার বাসে তুর্না আর একা বসলো না। আহিয়ান তাকে ইশারা করে সামনের সিটে ডাকলো। শায়লা ম্যাম আসতে চেয়েছিল, কিন্তু আহিয়ান খুব কৌশলে তাকে অন্য টিচারদের সাথে বসিয়ে দিল। বাস চলছে ঢাকার পথে। তুর্না জানলার পাশে, আহিয়ান তার পাশে। তুর্না ঘুমে ঢুলছে। একসময় তার মাথাটা অজান্তেই আহিয়ানের কাঁধে হেলে পড়ল। আহিয়ান তাকে সরালো না, বরং আলতো করে তুর্নার মাথাটা নিজের কাঁধে ভালো করে বসিয়ে দিল, যাতে তার কষ্ট না হয়। বাসের অন্য যাত্রীরা ঘুমিয়ে অচেতন, শুধু জেগে আছে আহিয়ান আর তার কাঁধে নিশ্চিন্তে ঘুমানো তুর্না। আহিয়ান তুর্নার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সামনে কঠিন সময়, সমাজ আর তুর্নার বাবার স্বপ্ন, সব কিছুর সাথে লড়াই করতে হবে। কিন্তু এই মুহূর্তে বাসের সিটে তুর্নার শুধুই তার। ঢাকায় পৌঁছাতে রাত হয়ে গেল। বাস থেকে নামার সময় আহিয়ান তুর্নার হাতে একটা ছোট্ট প্যাকেট ধরিয়ে দিল। এটা বাসায় গিয়ে খুলবেন। এটা কি স্যার? অ্যাসাইনমেন্ট সলভ করে কাল জানাবেন। তুর্না বাসায় ফিরে প্যাকেটটা খুলল। ভেতরে কোনো খাতা বা বই নেই, আছে একটা সুন্দর নুপুর আর একটা চিরকুট। শুনলাম পিচ্চি মেয়েদের পায়ে নুপুর থাকলে নাকি তাদের হাঁটার শব্দে ফিজিক্সের সূত্রও এলোমেলো হয়ে যায়। ট্রাই করে দেখতে পারেন। তুর্না নুপুরটা পায়ে পড়ল। রিনিঝিনি শব্দে ঘর ভরে উঠল। সে আয়নায় নিজেকে দেখল। এই তুর্না সে আগের চঞ্চল তুর্না নেই। সে এখন এক প্রেমিকা, এক গম্ভীর প্রফেসর প্রেমিকা। কিন্তু ড্রয়িং রুম থেকে বাবার মায়ের উত্তেজিত গলার স্বর শোনা যাচ্ছে। তুর্না পা টিপে টিপে দরজার কাছে গেল। রাতুলের ফ্যামিলি থেকে প্রস্তাব এসেছে। ছেলে হিসেবে রাতুল খুবই ভালো, আর ওরা আমাদের আত্মীয়। তুর্নার জন্য এর চেয়ে ভালো পাত্র হতে পারে না। আমি কথা দিয়ে ফেলেছি। কিন্তু তুর্না কি এখন বিয়ে করতে চাইবে? ওর তো পড়াশোনা বিয়ের পরেও হবে। রাতুল লন্ডনে থাকে, তুর্নাকেও নিয়ে যাবে। আমি আগামী সপ্তাহেই এঙ্গেজমেন্ট করতে চাই। তুর্নার পায়ের নিচের মাটি সরে গেল। নুপুরের শব্দটা হঠাৎ করে তার কাছে শিকলের শব্দের মতো মনে হতে লাগলো। রাতুল, তার সে কাজিন যে ছোটবেলা থেকে তাকে বিরক্ত করত, তার সাথে বিয়ে। আর আহিয়ান? তুর্নার চোখ ঝাপসা হয়ে এলো। সে জানে না এখন সে কি করবে। তার এই অসমাপ্ত প্রেমের গল্প কি শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে? তুর্নার ঘরের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে আছে। একটু আগেই সে রাগের মাথায় টেবিল ল্যাম্পটা আছড়ে ভেঙেছে। তার চোখ ফুলে লাল হয়ে আছে, কান্না থামছেই না। গতরাতে বাবার মুখে রাতুলের সাথে বিয়ের কথা শোনার পর থেকেই সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। খাওয়া দাওয়া বন্ধ, কিন্তু আজহার সাহেব তার সিদ্ধান্তে অটল। তার যুক্তি, রাতুল ঘরের ছেলে, বিলেত ফেরত প্রতিষ্ঠিত। এর চেয়ে ভালো পাত্র তুর্নার জন্য আর হতে পারে না। কিন্তু তুর্নার কাছে রাতুল মানে এক বিভীষিকা। ছোটবেলা থেকে রাতুল তাকে উত্তপ্ত করত, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করত। সেই জঘন্য লোকটার সাথে সারা জীবন কাটানোর কথা ভাবলেই তুর্নার গা গুলিয়ে আসছে। তার উপর এখন তার হৃদয়ে অন্য কারোর বসবাস। আহিয়ান চৌধুরীর শান্ত গম্ভীর মুখটা বারবার তার মনে ভেসে উঠছে। দরজায় টোকা পড়ল। তুর্না কোনো উত্তর দিল না। দরজা খুলে ভেতরে ঢুকলো রাতুল। পরনে দামি স্যুট, মুখে সেই কুটিল হাসি। রাতুলকে দেখে তুর্নার পিত্তি জ্বলে গেল। সে ঘৃণা ভরা চোখে তাকালো। কিরে তুর্না, তুই নাকি এখনো খাওনি? ল্যাম্প ভেঙে হাত পা কাটবি নাকি? শোন, এইসব ড্রামা বন্ধ কর। আগামী শুক্রবার আমাদের এঙ্গেজমেন্ট, সো বি রেডি। বেরিয়ে যা আমার ঘর থেকে। তোকে আমি সহ্য করতে পারি না। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। আরে করবি, এখন একটু রাগ দেখাচ্ছিস, পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। লন্ডনে নিয়ে গিয়ে তোকে শপিং করাবো, সব রাগ পানি হয়ে যাবে। আর শোন, এই প্রফেসরের কাছে পড়া এখন থেকে বন্ধ। আমি চাই না আমার বউ কর্পোরেটের কাছে পড়তে যাক। রাতুলের কথা শুনে তুর্নার মাথা ঘুরে গেল। এই লোকটা কি তার উপর নজরদারি করছে? তুর্না চিৎকার করে উঠল। তুই আমাকে অর্ডার দেওয়ার কে? আমি কার কাছে পড়বো সেটা আমার ব্যাপার। তুই এক্ষুনি বের হ, না হলে আমি বাবাকে ডাকবো। ডাক বাবাকে। আঙ্কেল তো আমার পক্ষে। শোন টুনা, বেশি বাড়াবাড়ি করিস না।
আমি যা চাই তাই আমি পাই, তোকে আমার ভালো লেগেছে তাই তোকে আমি বিয়ে করবই। বাই দ্য ওয়ে, তোর এই প্রফেসরকে বলে দিস সে যেন তোর ছায়াও না মারায়, তাহলে তার চাকরি 12টা বাজিয়ে দিব। রাতুল শীষ দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেল। টুনা ধপ করে বিছানায় বসে পড়ল। তার দম বন্ধ হয়ে আসছে। রাতুল আহিয়ান স্যারের ক্ষতি করবে, এটা সে কিছুতেই হতে দিতে পারে না। টুনা ফোনটা হাতে নিল। আহিয়ানকে সব জানানো দরকার, কিন্তু ফোন হাতে নিয়ে সে থমকে গেল। আহিয়ান স্যার কি তাকে ভালোবাসেন? স্যার তো কখনো মুখে বলেননি। ট্যুরে ওভাবে কেয়ার করেছেন, নূপুর দিয়েছেন, ওসব কি শুধুই স্নেহ নাকি ভালোবাসা? যদি স্যার তাকে ফিরিয়ে দেন। কিন্তু তুর্নার হাতে আর সময় নেই, যা হওয়ার হবে। সে দ্রুত ওনাটা গায়ে জড়িয়ে নিল। পেছনে সিঁড়ি দিয়ে লুকিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গেল। তার গন্তব্য আহিয়ানের ফ্ল্যাট। আকাশে আজও মেঘ জমেছে, বাতাসের বেগ বাড়ছে। তুর্না একটা রিক্সা নিয়ে সোজা ধানমন্ডি চলে এলো। আহিয়ানের ফ্ল্যাটের সামনে এসে যখন সে দাঁড়ালো, তখন তার বুক কাঁপছে। দারোয়ান থেকে চেনে তাই আটকালো না। লিফটে উঠে তুর্না সোজা 4 তলায় গেল। কলিং বেলে চাপ দিল। 1 বার, 2 বার, 3 বার। দরজা খুলল না। তুর্নার কান্না পাচ্ছে। স্যার কি বাসায় নেই? সে দরজায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই দরজাটা খুলে গেল। আহিয়ান দাঁড়িয়ে আছে, পরনে স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার, চুলগুলো এলোমেলো, হাতে একটা কফির মগ। তুর্নাকে এই অসময় বিধ্বস্ত অবস্থায় দেখে আহিয়ানের চোখ কপালে উঠল। তুর্না, আপনি এই সময়ে কি হয়েছে? চোখ মুখ এমন কেন? স্যার, তুর্না নিজেকে ধরে রাখতে পারল না। সে আহিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আহিয়ান অপ্রস্তুত হয়ে গেল। তার হাতের কফির মগটা প্রায় পড়েই যাচ্ছিল। সে কোনো মতে সেটা সাইড টেবিলে নামিয়ে রাখল। তুর্না আহিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আহিয়ান প্রথমে হাত গুটিয়ে রেখেছিল, কিন্তু তুর্নার কান্নার তীব্রতা দেখে সে আর স্থির থাকতে পারল না। সে আলতো করে তুর্নার মাথায় হাত রাখল। শান্ত হন তুর্না, কি হয়েছে বলুন আমাকে। কেউ কিছু বলেছে? ওরা ওরা আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে? কার সাথে? রাতুল আমার কাজিন, ও একটা জঘন্য লোক স্যার। আমি ওকে ঘৃণা করি। আমি মরে যাব, তাও ওকে বিয়ে করব না। বাবা শুনছেন, আমার চুপ করে আছে। আমার কেউ নেই স্যার, কেউ নেই। আহিয়ানের জোয়াল শক্ত হয়ে গেল। রাতুল নামের কাউকে সে চেনে না, কিন্তু তুর্নার কান্না তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। সে তুর্নাকে নিজের থেকে একটু সরিয়ে তার মুখটা 2 হাতে ধরল। তুর্নার চোখের কাজল লেপটে একাকার। আহিয়ান খুব যত্ন করে নিজের আঙুল দিয়ে তুর্নার চোখের পানি মুছে দিল। আপনি যখন আমার কাছে এসেছেন তখন আপনি আর একা নন। থামুন, কান্না থামান, আমি আছি তো। আপনি কি করবেন স্যার? রাতুল আপনাকেও থ্রেট দিয়েছে, ও আপনার ক্ষতি করবে। আপনি প্লিজ নিজেকে জড়াবেন না। আমি শুধু আপনাকে শেষবার দেখতে এসেছি। শেষবার মানে? পাগল হলেন নাকি? আর আমাকে থ্রেট দেবে? কার এত বড় সাহস? শোনেন তুর্না, ফিজিক্সের সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। রাতুল যদি অ্যাকশন দেখায়, আমি রিয়াকশন দেখাবো। কিন্তু কেন স্যার? আপনি কেন আমার জন্য রিস্ক নেবেন? আমি তো আপনার শুধু স্টুডেন্ট, একটা পিচ্চি মেয়ে। তুর্নার এই প্রশ্নে আহিয়ান থমকে গেল। সে তুর্নার চোখের দিকে তাকালো। সেই চোখে হাহাকার আর এক সমুদ্র ভালোবাসা। আহিয়ান বুঝতে পারল আর লুকিয়ে রাখার সময় নেই। সে তুর্নার কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টানল। তুর্না আহিয়ানের বুকের সাথে মিশে গেল। আপনি শুধুই স্টুডেন্ট নন তুর্না, আপনি আমার সেই অগোছালো ইকুয়েশন যা আমি কিছুতেই সলভ করতে পারছি না, আবার ছেড়ে দিতেও পারছি না। আমি আপনাকে ভালোবাসি তুর্না, ভীষণ ভালোবাসি। স্যার, আপনি সত্যি বলছেন? মিথ্যে বলে সময় নষ্ট করার অভ্যাস আমার নেই। ট্যুরের দিন শাইলার পাশে বসে যখন আপনাকে মিস করছিলাম তখনই বুঝেছি। আর আজ আপনাকে এভাবে কাঁদতে দেখে মনে হচ্ছে কেউ আমার কলিজাটা ছিঁড়ে ফেলছে। তুর্না আহিয়ানের শার্টের কলার খামচে ধরল। তার বিশ্বাস হচ্ছে না আহিয়ান চৌধুরী সে রাগী প্রফেসর তাকে ভালোবাসেন। খুশিতে আর আবেগে তার চোখ দিয়ে আবার পানি পড়তে শুরু করলো। আহিয়ান আর কোনো কথা বলল না। সে ধীরে ধীরে মুখ নামিয়ে আনলো। তুর্না চোখ বন্ধ করে ফেলল। আহিয়ানের ঠোঁট স্পর্শ করলো তুর্নার ঠোঁট। বাইরের পৃথিবী তখন
তাদের কাছে অস্তিত্বহীন। ঝড়ের ভেগে চলা বাতাসের মতো তাদের ভেতরেও ঝড় বইছে। এই চুম্বনে নেই কোনো অশ্লীলতা, আছে দীর্ঘদিনে জমে থাকা অভিমান, ভয় আর এক গভীর আশ্বাস। আহিয়ান খুব নিবিড়ভাবে তূর্ণাকে আদর করলো। তূর্ণা তার সবটুকু বিশ্বাস সঁপে দিল এই মানুষটার কাছে। বেশ কিছুক্ষণ পর আহিয়ান নিজেকে সরিয়ে নিল। তূর্ণা লজ্জা আহিয়ানের বুকে মুখ লুকালো। আহিয়ান তাকে বুকে জড়িয়ে ধরে সোফায় বসলো। এখন আর কান্না নয়, এখন লড়াইয়ের সময়। কিন্তু বাবা তো কিছুই মানবে না। রাতুল বাবাকে ব্রেন ওয়াশ করে রেখেছে। আজহার আঙ্কেল আমাকে পছন্দ করেন, উনি আমার কথা ফেলবেন না। আর যদি ফেলেনও আমি আপনাকে ছাড়ছি না, প্রয়োজনে কিডন্যাপ করব। প্রফেসর হয়ে কিডন্যাপ করবেন? ভালোবাসলে মানুষ এর চেয়েও বড় ক্রাইম করে। কিডন্যাপ তো ছোট বিষয়। মুখ ধুয়ে নিন, আমি বাবাকে ফোন করছি, আজই এর একটা ফয়সালা হবে। আহিয়ান তার বাবা মাহতাব চৌধুরীকে ফোন করে সব জানালো। মাহতাব সাহেব ছেলের পছন্দ শুনে খুশি হলেন। তিনি বললেন তিনি এক্ষুনি আজাহার সাহেবের বাসায় যাচ্ছেন। আহিয়ান তূর্ণাকে নিয়ে বের হলো। গাড়িতে ওঠার সময় আহিয়ান শক্ত করে তূর্ণার হাত ধরল। ভয় পাবেন না, আমার হাতের মুঠো খুব শক্ত, সহজে ফসকাতে দেই না। তূর্ণা আহিয়ানের কাঁধে মাথা রাখল। গাড়ি ছুটল গুলশানের দিকে। তূর্ণাদের বাসায় যখন তারা পৌঁছালো তখন রাত 9টা বাজে। ড্রয়িং রুমে আজহার সাহেব, রাবেয়া বেগম আর রাতুল বসে আছে। মাহতাব চৌধুরী এবং সালমা চৌধুরীও উপস্থিত। পরিবেশ বেশ থমথমে। আহিয়ান তূর্ণার হাত ধরে ঘরে ঢুকলো। তাদের এভাবে হাত ধরে ঢুকতে দেখে সবাই চমকে উঠল। বিশেষ করে রাতুলের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। রুনা, তুমি কোথায় ছিলে? আর আহিয়ানের সাথে এভাবে হাত ধরে, এর মানে কি? দেখছেন আঙ্কেল, আমি বলেছিলাম না এই মেয়ে আপনার মান সম্মান ডোবাবে, ও নিশ্চয়ই প্রফেসরের সাথে। শাট আপ রাতুল, আরেকটা বাজে শব্দ উচ্চারণ করলে আমি ভুলে যাব তুমি এখানে মেহমান। তোমার জিভ ছিঁড়ে নিতে আমার 2 সেকেন্ড লাগবে না। আহিয়ানের এই রুদ্র মূর্তি দেখে সবাই স্তম্ভিত। রাতুলও ভয় পেয়ে পিছিয়ে গেল। আহিয়ান আজহার সাহেবের দিকে ফিরল। আঙ্কেল, আমি সোজা কথা বলতে পছন্দ করি। আমি তূর্ণাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আহিয়ান, তুমি তুমি তো টিচার, আর ও তোমার যে 10 বছরের ছোট। এটা কি বলছো তুমি? আজাহার, শান্ত হও। আহিয়ান আমাকে সব জানিয়েছে। ওরা একে অপরকে পছন্দ করে। আর রাতুলের মতো ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়ার চেয়ে আহিয়ানের মতো ছেলের হাতে তুলে দেওয়া কি ভালো না? আহিয়ানের চরিত্র, বংশ পরিচয় সব তো তোমার জানা। আঙ্কেল, আপনি এদের কথা শুনবেন না। এই লোক তূর্ণাকে ফাঁসিয়েছে, আমি তূর্ণাকে লন্ডনে নিয়ে যাব। তূর্ণা কোনো পার্সেল না যে তুমি তাকে লন্ডন নিয়ে যাবে। তূর্ণা সবার সামনে বলো তুমি কি চাও। আহিয়ান তূর্ণার দিকে তাকালো। তূর্ণা বাবার দিকে তাকালো। তার বাবার চোখে বিস্ময় আর রাগ, কিন্তু আহিয়ানের হাতে স্পর্শ তাকে সাহস দিল। তূর্ণা এগিয়ে এলো। বাবা, আমি রাতুল ভাইকে বিয়ে করতে পারবো না। ও আমাকে হ্যারাস করে। আমি আহিয়ান স্যারকে ভালোবাসি। প্লিজ বাবা, আমাকে জোর করো না। তুই মিথ্যা বলছিস, আঙ্কেলও মিথ্যা বলছে। ও সত্য বলছে কিনা সেটা প্রমাণ করার জন্য তোমার ফোনটা চেক করলেই হবে রাতুল। তূর্ণাকে পাঠানো তোমার নোংরা মেসেজগুলো আমি রিকভার করতে পারি। সাইবার ক্রাইমে কেস করলে তোমার লন্ডন যাওয়া তো দূরের কথা, জেল খাটতে হবে। আহিয়ানের কথা শুনে রাতুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানতো না আহিয়ান এত দূর যেতে পারে। আজহার সাহেব সন্দেহজনক দৃষ্টিতে রাতুলের দিকে তাকালেন। রাতুল, আহিয়ান কি বলছে? তুমি তূর্ণাকে ডিস্টার্ব করতে? না মানে আঙ্কেল, আসলে গেট আউট ফ্রম মাই হাউস। আমি ভাবতাম তুমি ভালো ছেলে, কিন্তু তুমি আমার মেয়ের সাথে এসব করছো। এখন বের হও। রাতুলের কোনো কথা বলার সাহস পেল না। সে লেজ গুটিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে নেমে এলো পিনপথ নীরবতা। আজহার সাহেব সোফায় বসে পড়লেন। তিনি খুব ক্লান্ত বোধ করছেন। রাবেয়া বেগম পানির গ্লাস এগিয়ে দিলেন। বন্ধু, যা হয়েছে ভুলে যা। আহিয়ান আর টিনা যখন সম্মতি আছে তখন আমাদের আপত্তি করা উচিত না। তুই কি বলিস? আমি আসলে বুঝতে পারিনি, রাতুলকে আমি নিজের ছেলে মতো ভাবতাম, কিন্তু আহিয়ান। আজহার সাহেব আহিয়ানের দিকে তাকালেন। আহিয়ান এখনো তূর্ণার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে।
তার চোখে দৃঢ়তা। হাজার সাহেব বুঝলেন তার মেয়ে সঠিক মানুষের হাতেই পড়েছে। এই ছেলে তার মেয়েকে আগলে রাখবে। আহিয়ান, তুমি কথা দিচ্ছ তো আমার এই পাগলি মেয়েটাকে তুমি সহ্য করতে পারবে? ও কিন্তু খুব জেদি। আমি জানি আঙ্কেল, ও জেদি, ফাঁকিবাজ আর ঝগড়াটে, কিন্তু ও আমার। আমি কথা দিচ্ছি ফিজিক্সের সব জটিল সূত্র ভুলতে পারি, কিন্তু তুর্নার চোখের পানি পড়তে দেব না। আলহামদুলিল্লাহ, আমার তো আইহানকে প্রথম দিন থেকেই পছন্দ। তাহলে আর দেরি কেন? তুর্নামা, এসো আমার কাছে। সালমা চৌধুরী তুর্নাকে জড়িয়ে ধরলেন। তুর্না লজ্জায় লাল হয়ে গেল। আহিয়ান তুর্নার দিকে তাকিয়ে চোখ টিপল। তুর্না ফিক করে হেসে ফেলল। মিথিলা, তুর্য উপর থেকে সব দেখছিল। তারা দৌড়ে নিচে নেমে এলো। ইয়ে, আমি জানতাম আহিয়ান ভাইয়ার তন্নর হিরো হবে। মিষ্টি কোথায়? মিষ্টি খাও। বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। একটু আগে থমথমে পরিবেশটা এখন উৎসবে পরিণত হলো। বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য মুরব্বীরা আলোচনায় বসলেন। আহিয়ান তুর্নাকে ইশারায় বারান্দায় ডাকলো। তোনা সবার চোখ এড়িয়ে বারান্দায় গেল। আহিয়ান গ্রিলের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘ কেটে গিয়ে চাঁদ উঁকি দিচ্ছে। তুর্না পাশে গিয়ে দাঁড়ালো। স্যার, আপনি এত স্মার্ট কেন? বাবাকে কিভাবে কনভিন্স করলেন? স্মার্টনেস জিনগত ব্যাপার মিস তুর্না, তবে আসল কাজটা তো বাকি। কি কাজ? এই যে এতদিন টিচার সেজেছিলাম, এখন থেকে তো অন্য সম্পর্ক। স্টুডেন্টকে বউ বানালে লোকে কি বলবে? লোকে বলবে পিচ্চি ছাত্রী যখন প্রফেসরের বউ, তখন ফিজিক্স আর রোম্যান্সের জগা খিচুড়ি হবে। জগা খিচুড়ি না, ওটাকে বলে ফিউশন। আচ্ছা শোনেন, কাল থেকে কিন্তু পড়া বন্ধ না। সামনে ফাইনাল এক্সাম। বউ হন আর যাই হন, ফেল করলে কিন্তু খবর আছে। থুর, আপনি রোমান্টিক মুহূর্তেও পড়া নিয়ে আসেন। জানলে আমি রাতুলকেই বিয়ে করতাম। আহিয়ান ছট করে তুর্নাকে নিজের কাছে টেনে নিল। তুর্নার পিঠটা আহিয়ানের বুকের সাথে ঠেকে গেল। আহিয়ান তুর্নার কাছে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওই নামটার মুখে আনবেন না। আমি কিন্তু খুব জেলাস। আর ফিজিক্সের বাইরেও আমি অনেক কিছু জানি। প্র্যাকটিক্যাল ক্লাসে বুঝিয়ে দেব। স্যার, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি তো আমার বউকে আদর করছি। তুর্না আহিয়ানের হাতটা শক্ত করে ধরল। তার মনে হলো জীবনটা এত সুন্দর কেন? এই গম্ভীর মানুষটার ভেতর যে এত ভালোবাসা লুকিয়েছিল তা কে জানতো? ঝড়ের রাত কেটে গেছে, এখন শুধু স্নিগ্ধ সকালের অপেক্ষা। সামনে তাদের বিয়ে, সানাইয়ের সুর বাজার অপেক্ষা। কিন্তু তুর্না জানে আহিয়ানের সাথে তার সংসারটা সাধারণ হবে না। ঝগড়া, খুনসুটি আর ভালোবাসার ভরপুর এক অ্যাডভেঞ্চার হবে। আজ গুলশানে কমিউনিটি সেন্টারটা যেন এক টুকরো জান্নাত। সোনালি আর লাল রঙের আলোর ঝর্ণা নামছে ছাদ থেকে। প্রবেশ পথ থেকে শুরু করে স্টেজ পর্যন্ত তাজা রজনীগন্ধার গোলাপ দিয়ে সাজানো। আজ তুর্না আর আহিয়ানের বিয়ে। গত 7 দিন ধরে দুই বাড়িতে উৎসবের আমেজ। গায়ে হলুদের অনুষ্ঠানে তুর্না আর আহিয়ানের নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছাত্রছাত্রীরা তাদের প্রিয় হিটলার স্যারের এমন রোমান্টিক রূপ দেখে অবাক। আজ বিয়ের দিন। স্টেজে বসে আছে তুর্না। তার পরনে মেরুন রঙের ভারী বেনারসি, গা ভর্তি সোনার গয়না, নাকে বড় নোলক, কপালে চন্দন। তাকে দেখে মনে হচ্ছে কোনো মুঘল শাহজাদি, কিন্তু শাহজাদির মেজাজ খুব একটা ভালো নেই। ভারী লেহেঙ্গা আর গয়নার ভারে তার দম বন্ধ হয়ে আসছে। তার উপর স্টেজের চড়া আলো আর মেহমানদের ভিড়। কি রে তোনা, মুখটা এমন করে রেখেছিস কেন? একটু হাস, ফটোগ্রাফাররা ছবি তুলছে তো। ভাবি, আমার খুব গরম লাগছে, আর এই গলার হারটা আমাকে খোঁচা দিচ্ছে। মনে হচ্ছে কেউ আমার গলা টিপে ধরেছে। আমি বাসায় যাব। চুপ কর তো, আজ তোর বিয়ে আর তুই বাসা যাবি? আর কিছুক্ষণ পরে ইন্দুলা ভাই আসবে, তখন দেখবি সব গরম হাওয়া হয়ে গেছে। ওই দেখ, চলে এসেছে আমাদের পফু ধুক্কু, আমাদের দুলাভাই। মেন গেটে হুলস্থুল পড়ে গেল। বরযাত্রী এসেছে। আহিয়ান নামলো একটা সাদা রঙের গাড়ি থেকে। তার পরনে অফ হোয়াইট শেরওয়ানি, মাথায় মেরুন পাগড়ি, হাতে একটা তলোয়ার। আহিয়ানকে আজ আর সেই চশমা পরা গম্ভীর প্রফেসর মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো রাজপুত্র তার রাজকন্যাকে উদ্ধার করতে এসেছে। তার পেছনে বন্ধুদের বিশাল বহর। রফিক স্যার, ডাক্তার ফাহিম সবাই গেছে। গেটে দাঁড়িয়ে আছে তুর্নার কাজিন আর বান্ধবীরা। গেট ধরার জন্য তারা প্রস্তুত।
স্যার মানে দুলাভাই, ভেতরে ঢুকতে হলে কিন্তু ট্যাক্স দিতে হবে 50,000 টাকা, 1 টাকাও কম না। 50,000? মিস সানিয়া, আপনি কি ইনফ্লেশন রেট ক্যালকুলেট করেছেন নাকি এটা ব্ল্যাক মার্কেট প্রাইস? স্যার আজ কোনো ফিজিক্স বা ইকোনমিক্স চলবে না, আজ আমরা যা বলবো তাই ল। টাকা দিন, তারপর এন্ট্রি। ল তো ভাঙার জন্যই তৈরি হয়। ফাহিম, প্যাকেটটা বের কর। আহিয়ান ইশারা করতে ফাহিম পকেট থেকে একটা মোটা খাম বের করে সানিয়ার হাতে দিল। সানিয়া খাম খুলে দেখলো ভেতরে চকচকে নতুন নোট। সবাই খুশি হয়ে পথ ছেড়ে দিল। আহিয়ান রাজকীয় ভঙ্গিতে স্টেজের দিকে এগিয়ে গেল। তুনা দূর থেকে আহিয়ানকে আসতে দেখলো। তার বুকের ভেতরটা ধক করে উঠল। এই মানুষটা আজ থেকে তার, সারা জীবনের জন্য তার। আহিয়ান স্টেজে উঠে তুনার পাশে বসলো। দুজনে চোখাচোখি হলো। আহিয়ানের চোখে সে পরিচিত দুষ্ট হাসি। মাশাল্লাহ, পিচ্চি স্টুডেন্টকে তো আজ একদম বড় গিন্নি মনে হচ্ছে। এত গয়নার নিচে আপনি আছেন তো, নাকি হারিয়ে গেছেন? আপনি আবার শুরু করলেন। আমি দেখতে খারাপ লাগছে? খারাপ লাগবে কেন? আপনাকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী মনে হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি আপনাকে নিয়ে পালিয়ে যাই। পালানো লাগবে না, কবুল বললেই তো আমি আপনার। কাজী সাহেব এলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কবুল বলার সময় তুনার গলাটা একটু কেঁপে উঠল। আজহার সাহেবের চোখে দিয়ে পানি পড়ছে। আহিয়ান খুব স্পষ্ট স্বরে কবুল বলল। মোনাজাত শেষে সবাই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এলো। খাওয়া দাওয়া, ছবি তোলা, সব মিলিয়ে এক ইলাহি কারবার। রাত 12টার দিকে বিদায়ের পালা। তুনা তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মারে, কান্না করিস না, তুই তো আমার কাছেই থাকবি। আয়ান তোকে অনেক সুখে রাখবি। আঙ্কেল, আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি রানীর মতো রাখবো। ওর চোখের পানি শুধু আনন্দের হবে, কষ্টের না। তুনা কান্না ভেজা চোখে গাড়িতে উঠল। আহিয়ান তার পাশে বসলো। গাড়ি স্টার্ট দিল। পেছনের সিটে বসে আহিয়ান তুর্নার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তুর্না আহিয়ানের কাঁধে মাথা রাখলো। সারাদিনের ক্লান্তি আর আবেগে তার শরীর অবশ হয়ে আসছে। আহিয়ানদের বাড়িটা আজ আলোয় ঝলমল করছে। সালমা চৌধুরী বরণ ডালা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। নতুন বউকে বরণ করে ঘরে তোলা হলো। আরিয়ানা আহিয়ানের ছোট বোন তুর্নাকে নিয়ে বাসর ঘরে দিয়ে এলো। ঘরটা লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। বিছানায় ফুলের চাদর, বাতাসে মিষ্টি সুবাস। তুর্না বিছানায় বসে আছে, তার বুক ধরফর করছে। বাসর রাত নিয়ে তার মনে হাজারো জল্পনা কল্পনা। একটু পরে দরজা লক করার শব্দ হলো। তুর্না নড়ে চড়ে বসলো। আহিয়ান ঘরে ঢুকেছে। আহিয়ান তার শেরওয়ানিটা খুলে হ্যাঙ্গারে রাখলো, ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলে রাখলো। তারপর ধীর পায়ে তুর্নার দিকে গিয়ে এলো। তুর্না মাথা নিচু করে বসে আছে। আহিয়ান বিছানায় বসলো। মিস তুর্না, আজকের অ্যাসাইনমেন্ট রেডি? মানে আজকেও অ্যাসাইনমেন্ট? অবশ্যই। আজকের অ্যাসাইনমেন্ট হলো এই ঘুমটা সরিয়ে আমাকে মুগ্ধ করা। পারবেন? তুর্না ঠিক করে হেসে ফেলল। আহিয়ান তার হাতে হাত বাড়িয়ে তুর্নার মাথায় ভারী ওড়নাটা সরিয়ে দিল। চুলের কাঁটাগুলো একটা একটা করে খুলতে লাগলো। তুর্না লম্বা চুল পিঠের উপর ছড়িয়ে পড়ল। আহিয়ান তুর্নার মুখের দিকে তাকিয়ে রইল। ঘরের মৃদু আলোয় তুর্নাকে অপরূপ লাগছে। আহিয়ান তুর্নার চিবুক ধরে মুখটা উঁচু করল। তুর্না, আমি জানি আমাদের শুরুটা খুব মসৃণ ছিল না। আমি হয়তো অনেক বকাঝকা করেছি, কিন্তু বিশ্বাস করো, প্রথম দিন ক্লাসে তোমাকে দেখার পর থেকে আমার মনের ইকুয়েশন এলোমেলো হয়ে গিয়েছিল। আমি নিজেকে আটকে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি জানি স্যার, আপনার এই রাগী চেহারার আড়ালে যে একটা নরম মন আছে সেটা আমি বুঝেছিলাম। আমিও আপনাকে অনেক ভালোবাসি। এই যে এখনো স্যার, আজ থেকে আমি শুধুই আহিয়ান, তোমার আহিয়ান, আর তুমি আমার পিচ্চি বউ। আহিয়ান তুর্নাকে বুকে জড়িয়ে ধরল। তুর্না আহিয়ানের বুকে উষ্ণতা অনুভব করলো। আহিয়ান আলতো করে তুর্নার কপালে চুমু খেল। তারপর তার ঠোঁট নেমে এলো তুর্নার চোখে, গালে এবং অবশেষে ঠোঁটে। তুর্না দুহাতে আহিয়ানকে আঁকড়ে ধরল। বাইরের পৃথিবীতে রাত গভীর হচ্ছে, কিন্তু এই ঘরের ভেতর সময় থমকে গেছে। দুটি তৃষ্ণার্ত হৃদয় আজ এক হচ্ছে। আহিয়ান খুব যত্ন করে তুর্নাকে বিছানায় শুয়ে দিল। ফুলের পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াচ্ছে। আহিয়ানের প্রতিটা স্পর্শে তুর্না কেঁপে উঠছে। লজ্জা আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। আহিয়ান তুর্নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
আমি তোমাকে ব্যথা দেব না তোর না, শুধু ভালোবাসবো। অনুমতি আছে? আমি আপনার, সবটুকু আপনার। আহিয়ান আর কোনো কথা বলল না। সে নিবিড়ভাবে তুর্নাকে ভালোবাসতে শুরু করলো। শাড়ির ভাঁজগুলো এলোমেলো হয়ে গেল, ঘরের আলো নিভে গেল, শুধু বেডসাইড ল্যাম্পের মৃদু আলো সাক্ষী হয়ে রইল তাদের মিলনের। আহিয়ানের পৌরুষ দীপ্ত ছোঁয়া আর তুর্নার সমর্পণ সব মিলে এক স্বর্গীয় মুহূর্ত। ফিজিক্সের সব লজিক আজ হার মারল ভালোবাসার কেমিস্ট্রির কাছে। আহিয়ান প্রমাণ করে দিল সে শুধু ক্লাসরুমেই দক্ষ নয়, ভালোবাসার ময়দানেও সে সেরা প্রেমিক। পরদিন সকালে জানালার ফাঁক দিয়ে রোদ এসে পড়ল তুর্নার মুখে। তুর্না চোখ মেলল। সে দেখল আহিয়ান তার দিকে তাকিয়ে শুয়ে আছে, তার চোখে মুগ্ধতা। তুর্না লজ্জা পেয়ে চাদর দিয়ে মুখ ঢাকল। শুভ সকাল মিসেস চৌধুরী। কাল রাতে তো খুব সাহস দেখাচ্ছিলেন, এখন লজ্জা কেন? চুপ করুন, আপনি খুব অসভ্য। নিজের বউয়ের সাথে অসভ্যতা করা হালাল। ওঠো, ফ্রেশ হয়ে নাও, মা নাস্তা নিয়ে অপেক্ষা করছেন। আর শোনো, আজ বিকেলে আমরা বের হচ্ছি। কোথায়? হানিমুন, মালদ্বীপ। টিকিট কনফার্ম। তুর্না খুশিতে আহিয়ানকে জড়িয়ে ধরল। মালদ্বীপ তার স্বপ্নের জায়গা। আহিয়ান হাসল। সে জানে তুর্নার খুশি মানেই তার খুশি। 5 দিন পর মালদ্বীপের এক প্রাইভেট আইল্যান্ডে ওয়াটার ভিলার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্না। তার পরনে নীল রঙের ম্যাক্সি ড্রেস। সমুদ্রের নীল জল আর আকাশের নীলে মিলে মিশে একাকার। আহিয়ান পেছন থেকে এসে তুর্নাকে জড়িয়ে ধরল। তার পরনে শর্টস আর ফ্লোরাল শার্ট। কি দেখছেন মিসেস প্রফেসর? সমুদ্রের গভীরতা নাকি আমার ভালোবাসার গভীরতা? আপনার ভালোবাসার গভীরতা মাপা কি সম্ভব? আর্কিমিডিসের সূত্র দিয়েও তো মাপা যাবে না। বাপ্পা, ফিজিক্সের উন্নতি দেখে আমি মুগ্ধ। মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক। আচ্ছা আহিয়ান, আমরা কি সারা জীবন এমনই থাকবো? কখনো ঝগড়া হবে না? ঝগড়া তো হবেই। ঝগড়া না হলে ভালোবাসার মশলা থাকে না। তুমি রাগ করবে, আমি মানাবো। আবার আমি রাগ করব, তুমি। আচ্ছা, তুমি কি আমাকে মানাতে পারবে? আমি আপনাকে মানাবো না। আমি তখন বাপের বাড়ি চলে যাব। ও তাই? যাওয়ার পারমিশন কে দেবে? আমি তোমাকে এমনভাবে আটকে রাখবো যে পালানোর পথ পাবে না। আহিয়ান তুর্নাকে কোলে তুলে নিল। তুর্না খিলখিল করে হেসে উঠল। আহিয়ান তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। সমুদ্রের গর্জনের সাথে মিশে গেল তাদের হাসির শব্দ। আহিয়ান তুর্নার চোখের দিকে তাকিয়ে খুব সিরিয়াস গলায় বলল, তুর্না, থ্যাংক ইউ। কেন? আমার এই বোরিং সাদা কালো জীবনটাকে রঙিন করে দেওয়ার জন্য। তুমি না থাকলে আমি হয়তো সারা জীবন ইকুয়েশন আর থিওরি নিয়েই পড়ে থাকতাম। তুমি আমাকে বাঁচতে শিখিয়েছো। আর আপনি আমাকে শিখিয়েছেন ভালোবাসা কাকে বলে। আই লাভ ইউ আহিয়ান। আই লাভ ইউ মোর, মাই পিচ্চি বউ। আহিয়ান তুর্নার ঠোঁটে গভীর চুমু খেল। সমুদ্রের বাতাস তাদের ছুঁয়ে গেল। দূরে কোথাও একটা জাহাজ চলে যাচ্ছে। জীবনটা এমনই, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু পাশে যদি সঠিক মানুষটা থাকে, তবে সব ঝড়ই পাড়ি দেওয়া সম্ভব। তুর্নার আরিয়ানের গল্পটা হয়তো এখানেই শেষ নয়, বরং শুরু। এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে ছাত্র আর শিক্ষকের পরিচয় ছাপিয়ে তারা হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। পিচ্চি ছাত্রী এখন সত্যি প্রফেসরের গিন্নি, আর প্রফেসর সাহেব এখন পুরো দোস্ত রোমান্টিক স্বামী। কয়েক বছর পর আহিয়ানদের ড্রয়িং রুমে বসে আছে তুর্না। কোলে ফুটফুটে এক ছেলে। ছেলের বয়স 2 বছর। নাম রাখা হয়েছে আয়ান। আহিয়ান অফিস থেকে ফিরেছে, হাতে এক গাদা ফাইল। বাবা, বাবা। এই তো বাবা এসেছে। আমার চ্যাম্পিয়ন কি করছে? তোমার চ্যাম্পিয়ন তো সারাদিন আমাকে জ্বালাচ্ছে। একদম তোমার মতো হয়েছে, জেদি আর রাগী। তাই নাকি? ছেলের ব্লাড গ্রুপ তো আমারই হবে। শোনো, আজ কিন্তু রান্না ভালো হয়নি, লবণ বেশি হয়েছে। খেয়ে আবার বকা দিও না। আমি কি রান্নার জন্য তোমাকে বিয়ে করেছি? তোমার হাতের পোড়া রুটিও আমার কাছে অমৃত। দাও, ছেলেকে দাও, তুমি রেস্ট নাও। আহিয়ান ছেলেকে কোলে নিয়ে ফ্লোরে বসে পড়ল। তুর্না মুগ্ধ হয়ে বাবা ছেলের খেলা দেখছে। তার মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। ক্লাসরুমে সেই রাগী স্যার আর আজকের এই কেয়ারিং বাবা। মানুষ দুইটাই একজন, কিন্তু ভালোবাসা তাকে বদলে দিয়েছে। তুর্না উঠে গিয়ে আহিয়ানের পাশে বসল। আহিয়ান এক হাতে
ছেলেকে জড়িয়ে ধরলো, আরেক হাত বাড়িয়ে দিল তূর্ণার দিকে। তূর্ণা সেই হাত ধরলো শক্ত করে। এই হাতের বাঁধন আর কখনো আলগা হবে না। সুখ দুঃখ, মান অভিমান সব মিলিয়ে তাদের এই ছোট্ট সংসার। পিচ্চি ছাত্রী আজ সত্যি এক পরিপূর্ণ নারী, আর তার প্রফেসর স্বামী তার সবচেয়ে ভালো বন্ধু। গল্পের বইতে হ্যাপি এন্ডিং থাকে, কিন্তু বাস্তব জীবনের হ্যাপি এন্ডিং প্রতিদিন তৈরি করতে হয়, আর আহিয়ান তূর্ণা এটা খুব ভালোভাবেই পারছে।